নীল হতে নীলান্তে। লেখিকা তামান্না। সূচনা পর্ব 1। বেড পার্টনার খুঁজছেন নাকি? না অন্য কোনো ধান্দা আছে? এক রাতেরই তো ব্যাপার। বেড পার্টনার বানাতে চাইলে বানাতে পারেন, সব দিব। টাকা পয়সা, ইভেন আমাকে যদি চান তাও দিব। কি লাগবে? আমার সামনে এখন একজন লম্বাটে ব্যক্তি দাঁড়িয়ে আছে। মাস্ক পরে আছে, চোখ জোড়া কেমন যেন ব্রাউন কালারের। আমার দিকে তাকিয়ে থেকে আমার পাশে বসে পড়েন সোফাতে। এমনিতেই অসহ্য লাগছে, তার উপর এসে আমার পাশেই বসে পড়েছে। আমি আর সহ্য করতে পারলাম। ঠাস করে একটা চড় মেরে দিলাম। একটা মেয়ে বাহিরে বের হয়েও শান্তি পাবে না নাকি? ও এখন কি ঘরে বাইরে কোথাও বের হওয়া যাবে না আপনাদের জন্য? লোকটি ভয় পেয়ে গেল আমার ধমকানিতে। আশেপাশের উৎসুক লোকজনও চেয়ে আছে। লোকটি কিছু বলবে তার আগেই আমি লিমিটেশনের মধ্যে থাকার চেষ্টা করবেন। আপনাকে পরিবার থেকে মেয়েদের সম্মান দিতে না বললেও নিজে শিখে নিবেন। রাস্তায় বের হলেই কোন মেয়ে বাজারি মেয়ে হয়ে যায় না। কিছু কিছু মেয়ে অসহায় হয়ে ঘর থেকে জীবিকার তাগিদে বের হয়। বেড পার্টনার খুঁজতে বের হয় না। পতিতার দরকার পড়লে পতিতালয়ে যান, হোটেলে আসবেন না। এটা বলেই আমি উপরে চলে এলাম। হোটেলে বসের সঙ্গে একটা কাজে এসেছিলাম। অনেকটা বাধ্য হয়েই, এসেই এমন রকমের কাণ্ড দেখব ভাবতে পারিনি। এখন আবার আরেক কাণ্ড। নিচে বসে থেকে উপরে এসেছি দেখতে বসো কি করছে। এসেই চমকে গেছি পুরো। একটা মেয়ে বসের গা জড়িয়ে দাঁড়িয়ে আছে, আষ্টেপৃষ্ঠে লেপ্টে আছে একেবারে। আমার বসের বয়স প্রায় 50 ঊর্ধ্ব। আর মেয়েটির বয়স আরও কম, উনার মেয়ের বয়সই হবে হয়তো। ছি, কি রুচি! ঘৃণায় আমার দুচোখ নিচু হয়ে এলো। বয়স বেড়েছে তবুও এদের মনমানসিকতা নিচু রয়ে গেল। স্যারকে আমি তেমন খারাপ ভাবতাম না। প্রভাবশালী ব্যবসায়ীরা এমনই হয় তা আমার আগেই জানা। তবে ওনার কথাবার্তায় আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চাকরিতে জয়েন দেওয়ার সময় স্যারের পিএ ছিলেন তিনি, ও বলেছেন স্যার মাতাল হয়ে পড়ে থাকেন। আর তাছাড়া স্যারের ছেলেরা তেমন ভালো নয়, ড্রাগসের মামলায় ওনার ভাই জড়িত আছেন। একদম নেশাগ্রস্ত। আমি ইনফরমেশন পেয়েছিলাম ওনার পরিবারে হয়তো ওনার ছেলেই এমন করে। আর ওনার বিজনেস পার্টনাররা সবাইও আছে এসবে। কিন্তু না, উনিও এমন। আমি অতটা পাত্তা দিইনি। কিন্তু আজ মাতলামির সাথে তার নারীপিপাসু চরিত্রও ফুটে উঠল। আমি লজ্জায় একদম নিচের তলায় এসে পড়লাম। চাকরি ইন্টারভিউ থেকে শুরু করে যখনই দেখা হয়েছে তখনই খুব আন্তরিকভাবে কথা বলতেন তিনি। আর আজ তার আচরণ দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি। মনে মনে বলছি একবার আমার মিশন সাকসেসফুল হোক। কাজটা শেষ করে নিয়ে তারপর এদের একে একে সব কটাকে ধরব। তারপর বাবারা তোমাদের সবাইকে ধরে নিয়ে জেলে ভরে দিব। অরূপ, হ্যালো, কাজ কি হলো? পেলি মেয়েটাকে? আরাফ, আরে ভাই, এই তুই কার কথা বললি? এই মেয়ে তো একদমই সেসব দলের মেয়ে না। অরূপ, তাহলে কোন দলের? আরাফ, আরে তুই বুঝতে পারছিস না, মেয়েটাকে আমি আমার প্ল্যান মাফিক কথা বলেছি, উল্টো মেয়েটা আমার গালে চড় বসিয়ে দিল। আর কথার যা ঝাঁজ। এত ঝাঝালো কথা তো। অরূপারে গিয়ে দেখোই সেই মেয়ে এখন ভদ্র সাজছে। রাতের আড়ালে ওরাই ঘুরে ঘুরে ড্রাগস পালাই করে। আর এসব মেয়েদের 16 আনাই চেনা আছে আমার। আরাফ, আমার মনে হয় না। শোন, আজ যদি এই মেয়েটা আর পুরো গ্যাং ধরতে পারি তাহলে আমাদের প্রমোশন পুরোপুরি ভাবে হবে। অরূপ, আর প্রমোশন? আরাফ, এত টেনশন করিস না, হয়ে যাবে। অরূপ, হুম, ভালো করে দেখ, কি করে মেয়েটা। আর শোন, ফোর্স আমি রেডি করে রেখেছি হোটেলের পিছনে। তুই কোন সংকেত পেলে আমাদের জানিয়ে দিবি। নিচে এসে পুলসাইটের পাশে বসে পড়লাম। কথান, হ্যালো, আমি অর্নিতা আফসারি বলছি। অপর পাশ থেকে আসসালামু আলাইকুম। ম্যাডাম, কোন ইনফরমেশন পেয়েছেন? কথা এখনো অনেক কিছু জানা বাকি। তবে এটুকু বুঝেছি এই লোক খুব ডেঞ্জারাস। বিভিন্ন ধরনের উঁচুস্তরের লোকদের সাথে এর উঠাবসা। আর তাও প্রভাবশালী ব্যক্তিদের সাথে। টেকনাফ থেকে তেতুলিয়া এর লোকে ভর্তি সব জায়গায়। তুমি বাবাকে বলে দিও আমার পিছনে হয়তো ওদের কোন লোক লেগেছে। এই পর্যন্ত 5 বার আমাকে ফলো করেছে। জি ম্যাডাম, স্যারকে জানিয়ে দেওয়া হবে। নিশ্চিন্তে থাকুন। গলা শুকিয়ে আসছে, মনে মনে নিজেকে বলছি রিল্যাক্স অর্নিতা। সামনে আরো পথ বাকি, এটুকুতে ভয় পেলে কি করে সামনে আগাবি?
বাবাকে দেওয়া আমার বাণীও তো সত্য করতে হবে। আমি ফোনে কথা বলে জিপিএস চালিয়ে দিলাম। আর অপেক্ষা করতে লাগলাম বসো কখন আসবে। বসো ফোন করেছে এর মধ্যেই হ্যালো। কথা কোথায় তুমি? কথাত্রী তো স্যার নিচে আমি। স্যার নিচে একদম রিসিপশনে এসে পড়ো যেখানেই থাকো। কথা জি স্যার আসছি বলে রওনা দিব তারও সময় নেই, তাকিয়ে দেখি এখনো সেই লোকটা আছে। পুলসাইড পার হয়ে রেস্টুরেন্টের সামনে দিয়ে আসার সময় আমার নজর পড়ে সেখানকার কাচের দরজায় স্পষ্ট দেখতে পারছি আমি তাকে। কিন্তু এখন কিছু করা যাবে না। স্যার এসে দাঁড়িয়েছেন আমার সামনে। স্যার কি কেমন লাগলো এখানে এসে? কথা জি ভালো স্যার। স্যার হুম, গুড। শোন আমাদের ক্লায়েন্ট একটু পরে চলে আসবে। তৈরি থেকো বুঝেছ? কথা জি। স্যার আগের প্রেজেন্টেশন রেডি করে রেখেছ তো? তারা হয়তো আগেরটা নাও দেখতে পারে। প্রেজেন্টেশন নাও দেখতে পারে। নতুনটাই বেশি প্রাধান্য দিবে। কথা সব কিছুই তৈরি করেছি, আপনি মিটিংয়ে অ্যাটেন্ড করুন। আচ্ছা আমি সব ব্যবস্থা করছি। স্যার চলে গেলেন আলোচনা করতে। আমি ফোনে আমার সিমে ঢুকে আব্বুকে কল করলাম। জাহিদ আফসারি হ্যালো হ্যাঁ, মামুনি কি বুঝলে ওদিকের খবর? কথা বাবা তুমি যা বলেছ মনে হচ্ছে তাই ঠিক। জাহিদ আফসারি এবার মিলেছে সব? শোন সামনে থেকে সবাই সাধু হয়। আমি তাই তোমাকে বলেছি। কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করলে না যাই হোক। ওরা ডেঞ্জারাস পারসন। বি কেয়ারফুল। আমি তোমার জন্য দুজন চৌকস অফিসার পাঠাচ্ছি। কথা জি আব্বু। অরূপ হ্যালো আরাফ শোন আমিও আসছি। স্যার আমাকে বলল গোয়েন্দা বিভাগের একজন নতুন কর্মী নাকি এসেছে। তাকে প্রোটেক্ট করতে, এখন তুই আমাকে বল তুই কোথায়? আরাফ আমি এখন তিনতলায়। একটা হলরুমের সামনে এখানে ওই মেয়ে আর ওই কোম্পানির মালিক ঢুকেছে। অরূপ আচ্ছা আসছি আমি। আরাফের সঙ্গে কথা বলার পরই অরূপ চলে এসেছে হোটেলটিতে। আবাসিক হোটেল নানা ধরনের লোক প্রতিদিন এখানে আসেন। অরূপও ছদ্মবেশেই এসেছে এখানে। চোখে সানগ্লাস আর নকল মুছ লাগিয়ে কোট পরে চলে এসেছে সে। রেস্টুরেন্ট এসে বসে পড়ল সে, উদ্দেশ্য আরাফের সঙ্গে যোগাযোগ করা। অরূপ হ্যালো, হ্যাঁ আরাফ শোন আমি এখানকার রেস্টুরেন্টে আছি। তুই দয়া করে বল মেয়েটা দেখতে কেমন? আর মেয়েটি কি ড্রেস পরেছে? আরাফ মেয়েটি একটু লম্বা ভাই প্রায় 57 ইঞ্চি হবে। গায়ের রং ফর্সাই। এটুকু বলতে পারি এত লম্বা মেয়ে তুই এই হোটেলে ভাই পাবি না। খুব লম্বা মেয়ে, ড্রেসও পরেছে ছাই কালারের অনায়াসে চিনতে পারবি। অরূপ কানে ব্লুটুথ স্পিকার দিয়ে হেঁটে হেঁটে আরাফের কথা শুনছে আর আশপাশ ভালো করে দেখে নিচ্ছে। অফিসার থেকে শুরু করে অনেক গোয়েন্দা পরিদপ্তরের লোকও জড়ো হয়েছে এখানে। অরূপ ইশারায় তাদের সঙ্গে কথা বলছে। তবে এখনো তার নজরে নতুন মেয়েটি পড়েনি। হয়তো কোথাও দাঁড়িয়ে আছে। নতুন যারা আসে তারা আর কি বা বুঝতে পারে। আর এত একটা মেয়ে। অরূপ আরাফের সঙ্গে কথা বলতে বলতেই উপরে আসছিল সিঁড়ি দিয়ে। রিসিপশনের সামনে ঘোরাঘুরি করলে ঝামেলা বেঁধে যেতে পারে, তাই সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় তার সঙ্গে একটি মেয়ের ধাক্কা লাগল। অরূপ সরি, এক্সট্রিমলি সরি। আমি দেখতে পারিনি আপনাকে কিছু মনে করবেন না। কথা ইটস ওকে আঙ্কেল। ভুল মানুষেরই হয়। অরূপ বোকা বনে গেল শেষ পর্যন্ত কিনা আঙ্কেল ডাক শুনতে হলো তাও আবার এমন একটা সুন্দরী মেয়ের কাছ থেকে। অরূপ মোবাইল নিয়ে ভালো করে তাকিয়ে দেখল না অত বয়স্ক তো লাগছে না। মেয়েটার কথা মনে হতেই দেখল মেয়েটির গায়ে ছাই রং ড্রেস আর বর্ণনাও মিলছে। অরূপ মেয়েটির পিছু নিয়ে নিল। লেডিস ওয়াশরুমে ঢুকেছে কথা। ব্যাগ থেকে মোবাইল বের করে ফোন দিল বাবার কাছে। কথান হ্যালো, বাবা ইমিডিয়েটলি ফোর্সকে ইনফর্ম করো। তারা সবাই একসাথে মিটিং করছে। জাহিদ আফসারি তুমি চিন্তা করো না আমি লোক পাঠিয়েছি তারা সেখানে পৌঁছে গিয়েছে। তুমি বলো তারা কোথায় মিটিং করছে? কথা তিনতলায় উঠে ডানপাশে একটা অডিটোরিয়াম আছে সেখানে তাদের মিটিং চলছে। তাড়াতাড়ি আসতে বলো। জাহিদ আফসারি ওকে, মামনি। খোদা হাফেজ ভালো থেকো। সাবধানে থেকো। কথা, বাবার সঙ্গে সব বলার পর পিছন ফিরেই আটকে গেল কারণ অরূপ তার পিছনে দাঁড়ানো। কথা নিজেকে স্বাভাবিক করে অরূপকে উদ্দেশ্যে করে। কথায় কি আঙ্কেল আপনি এখানে লেডিস ওয়াশরুমে কেন? জেন্টস ওয়াশরুম ফেলে? অরূপ কথার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিসিয়ে বলল।
তোমায় দেখতে এসেছি সুন্দরী, এমন রূপ নিয়ে ঘায়েল করে দিলে বুকে। পর্ব 2। কথা কি আঙ্কেল আপনি এখানে লেডিস ওয়াশরুমে কেন? জেন্টস ওয়াশরুম ফেলে? অরূপ কথার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিসিয়ে বলল। তোমায় দেখতে এসেছি সুন্দরী, এমন রূপ নিয়ে ঘায়েল করে দিলে বুকে। এত রূপ তোমার ঝলসে দিলে যে আমায়। অরূপ এবার শক্ত করে কথার হাত ধরে রেখেছে। ইসস, কি যন্ত্রণা! এই পাগল লোক আবার এলো কথা থেকে। কথা আঙ্কেল কি করছেন কি এগুলো? আর কি সব বলছেন? আপনার মাথা ঠিক আছে? অরূপ আরে আরে, সুন্দরী দেখি ভয় পাচ্ছে। আহা সুন্দরী ভয় পাচ্ছ কেন? হুম, কত ডেঞ্জারা কাজ তো এই হাতেই করো তুমি। দৈনিক কত পুরুষের সঙ্গে উঠবস করতে হয় তোমাকে। ড্রাগস সাপ্লাই করার সময় তো ঠিকই ভয় পাও না। তাহলে আমায় সময় দিতে ক্ষতি কি বলো? বলো না। কথার হাত ধরে কথা মনে মনে বলছে, ওহ, এই লোকও তাহলে কোন ড্রাগস ডিলার হবে। আমি এই কোম্পানিতে জয়েন আছি বলেই আমাকে ড্রাগস ডিলার ভাবছে। উমমের থেকে আমাকে ইনফরমেশন বের করতে হবে, সঙ্গে যে করেই বেরো হতে হবে। ভেবেই কথা কান্নার ভাব করে আঙ্কেল আপনি কি ড্রাগস সাপ্লাইয়ার? অরূপ কথার ছলেই বলে উঠল মামুনি আমি শুধু ড্রাগস পালাইয়ার না, এর চেয়ে বড় স্পালাইয়ার। কথা আঙ্কেল বড় অসহায় হয়ে এই জায়গায় এসেছি। আমার বাবা খুব অসুস্থ, পরিবারে অর্থের সংকট, আমাকে এই পথে নিয়ে এসেছে। আমি চাইনি এই পথে আসতে। অরূপহ, আচ্ছা, ঠিক আছে চলো তোমাদের ডিলারদের সঙ্গে দেখা করে আসি। আচ্ছা আঙ্কেল বলেই কথা অরূপকে নিয়ে হোটেলের 5 তলার আর একটি রুমে নিয়ে গেল। কথা এখানে আসার আগেই এখানকার সবকিছুর ইনফরমেশন নিয়েই এসেছে, তাই সে জানে কোথায় কি আছে। তাই সেই পথ অনুসরণ করেই অরূপকে নিয়ে চলল। অরূপ রুমটাকে ভালোভাবে দেখে নিচ্ছে। ঘুরে ঘুরে দেখেই বলতে লাগল, তোমার ডিলাররা সব কোথায়? তাদের সঙ্গে দেখা করিয়ে দেও আমায়। আমিও দেখি তাদের। আসছে আঙ্কেল, এখনই চলে আসবে। কথা মনে মনে বলছে ডিলার না তোমাদের জম আসছে। বলেই কথা শীষ দিল সঙ্গে সঙ্গে রুমের ভিতর একদল লোক ঢুকে পড়ল। অরূপ বুঝে উঠার আগেই কথা তার মুখের মধ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে মুখ বন্ধ করে দিল। অরূপ বেচারা কথার মুখের দিকে চেয়ে আছে। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। লোকগুলো দৌড়ে অরূপকে ধরে ফেলেছে। তারা তাকে চেয়ারে বসিয়ে দিয়েছে। অরূপ চেয়ার থেকে উঠার চেষ্টা করছে। কথা অরূপের দিকে তাকিয়ে, ওকে আপনারা দুজন পাহারা দিন। আর শুনুন এ যেন কোনোক্রমে বের হতে না পারে। লোকগুলো থেকে দুজনকে ইশারা করে, আর বাকিরা আমার সঙ্গে আসুন। কথা 3 তলার অডিটোরিয়াম এসে দেখল মোটামুটি সবাই বসে আছে। এখানেও মিটিং চলছে। কথা তাদের মিটিং রুম থেকে বেরিয়েই আলাদা রুমে এসে খুব সতর্কতার সঙ্গে আশপাশ দেখে নিজের হ্যান্ডি ওয়াকিটকি লেডিস ব্যাগ থেকে বের করল। ওয়াকিটকি চালিয়ে সে বলতে লাগল, হ্যালো, হ্যালো, অর্নিতা আফসারি স্পিকিং। এই মুহূর্তে যে বা যারা ডিউটিতে আছেন এই এলাকায় তারা দয়া করে আমার কথা শুনুন। দয়া করে আমি আবারও বলছি যে যেখানে আছেন সবাই সাবধানতা অবলম্বন করুন এবং আমার কথা শুনুন। আমি এখন 3 তলার একটি অডিটোরিয়ামে অবস্থান করছি। আপনারাও আমার পথ অনুসরণ করে এই ফ্লোরের এই রুমটিতে চলে আসুন এখনই। ওরা সবাই এখনো মিটিংয়ে আছে, তাই নিচে যত লোক আছে এবং গেইটে যত লোক আছে সবাইকে বের করে দিন। একটা বাড়তি লোকজন যেন না থাকে। মোট কথা কোন সাধারণ লোক যেন আমাদের জন্য কোন বিপদের মুখে না পড়ে সেই নিশ্চয়তা নিয়েই করবেন। আর রইল বাইরের কথা, কেউ যেন কোনোভাবে বুঝতে না পারে। আর শুনুন, ফোর্সদের বলুন খুবই সূক্ষ্মভাবে হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলতে। কোন হইচই যেন না হয়। এখানে আমরা কিসের জন্য এসেছি তাও যেন বাহিরে কেউ না জানে। আমরা আমাদের সব কাজ শেষ করার পর বাহিরে তা প্রকাশ হবে। ইভেন কোন মিডিয়ার লোকও যেন না শুনে। গোলাগুলিও হতে পারে, তাই নিজেদের সেফটি নিজেরা বুঝেই আগাবেন। এখানে আপনাদের সেফটি কেউ দিবে না। অরূপের পাশে যে গার্ডরা আছে তাদের ওয়াকিটকিতে বেজে উঠছে এই সংকেতটি। এত সুন্দরভাবে সতর্ক বাণী আজ পর্যন্ত মনে হয় কেউ দেয়নি। অরূপ বারবার নড়াচড়া করছে। উমম করেও সে পার পাচ্ছে না। একজন লোক অরূপের মুখ ধরে বলছে, আহারে বেচারা,
এই পথে আসছো যেহেতু মজা তো পাইতেই হবে চান্দু বলেই দুজনে মিলে দাঁত কেলিয়ে হাসছে। অরূপের কপালটা আজ খুব খারাপ, ওয়াকি টকিটা সে বন্ধ করে রেখেছে। ওটা চালু থাকলে এই দুজন থেকে একটু হলেও রেহাই সে পেত। অরূপ বেচারার হয়েছে জ্বালা, মুখও বন্ধ, কপালও মন্দ। আরাফ কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালো, পাও ঝিমঝিম করছে, এতক্ষণ কি বসে থাকা যায়। অরূপ এসেছে সেই কখন কিন্তু তার দেখাই নেই। আর দেখো নতুন ম্যাডাম ঘোষণা বানিয়েও দিয়ে দিয়েছে। অর্নিতা ফোর্স নিয়ে দরজায় আঘাত করে। নিজেই সামনে এগিয়ে গেল। দরজায় ভিতরের পাশে দাঁড়িয়ে থাকা রানার দরজা খুলে দিলে কথা, নিজেই রুমের ভিতর ঢুকে পড়ে। কথার স্যার খানিকটা বিরক্তবোধ করলেন, তবে কথাকে দেখে দেখে কিছু বলেনি। আর এর মধ্যেই সঙ্গে সঙ্গে পুরো ফোর্সের লোক দরজা দিয়ে ঢুকে পিস্তল ও বন্দুকের নিশানা লাগিয়ে দিল সবার সামনে। অর্নিতার হাতে রিভলভার। যে যেখানে আছেন সবাই দাঁড়িয়ে পড়ুন। সবাই পালানোর চেষ্টা করবেন না। পালানোর চেষ্টা করলেও লাভ হবে না। সমস্ত পুলিশ, র্যাব, ডিবির বাহিনী এই হোটেল সহ পুরো এলাকার ছড়িয়ে আছে। অতএব আপনাদের আজ কোন নিস্তারও নেই। দাঁড়িয়ে থাকা সে কোম্পানির মালিক অবাক। কথার হাতে রিভলভার। নিজেদের পার্সোনাল গান বের করার চেষ্টা করবেন না। একটা গুলি করবেন, আমার দল হাজারটা গুলি আপনাদের বুকে ছুড়বে। তাই সাবধান। কথার বশ থেকে শুরু করে উপস্থিত সব ক্লায়েন্ট হতভম্ব। একটু আগেই কথা তাদের সঙ্গে কি সুন্দরভাবে কথা বলছিল। আর এখন কিনা তাদেরই বড় শত্রু। এমনটা তারা আশাও করেনি। স্টাফ এদের সবাইকে ধরুন। কথা ফোর্সের লোকদের উদ্দেশ্যে করে। সবাইকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ এক কার্যালয়ে। গোয়েন্দা বিভাগের গোপনীয় এক কার্যালয়, যেখানে সব ধরনের বড় অপরাধীদের ধরা হয় এবং নিয়ে যাওয়া হয়। অর্নিতার বাবা চলে এসেছেন এইমাত্র, তিনিও একটি কাজে চট্টগ্রামের হালিশহরে গিয়েছিলেন। মেয়ের উপর এত বড় দায়িত্ব তিনি দিতে চাননি, তবে মেয়ের জেদ আর আগ্রহ দেখে মেয়েকে তারই সংস্থায় কাজ করতে দিয়েছেন। মেয়ের প্রতি বিশ্বাস তার বরাবরই ছিল, এখনো আছে, তবে যে কোনো সময় দুর্ঘটনায় পড়ার আগে সবকিছু নিয়েই ভাবতে হয় বা পরিকল্পনা করতে হয়। আগুন নিয়ে খেলতে হলে আগুনের উত্তাপ সম্পর্কে ধারণা রাখতে হবে, তা তিনি ভালো করেই শিখিয়ে দিয়েছেন মেয়েকে। পর্ব ৩। অর্নিতার বাবা চলে এসেছেন এইমাত্র, তিনিও একটি কাজে চট্টগ্রামের হালিশহরে গিয়েছিলেন। মেয়ের উপর এত বড় দায়িত্ব তিনি দিতে চাননি, তবে মেয়ের জেদ আর আগ্রহ দেখে মেয়েকে তারই সংস্থায় কাজ করতে দিয়েছেন। মেয়ের প্রতি বিশ্বাস তার বরাবরই ছিল, এখনো আছে, তবে যে কোনো সময় দুর্ঘটনায় পড়ার আগে সবকিছু নিয়েই ভাবতে হয় বা পরিকল্পনা করতে হয়। আগুন নিয়ে খেলতে হলে আগুনের উত্তাপ সম্পর্কে ধারণা রাখতে হবে, তা তিনি ভালো করেই শিখিয়ে দিয়েছেন মেয়েকে। গার্ড ম্যাডাম, পাঁচতলার সেই লোকটিকে কি করব? অর্নিতা: ওহ আচ্ছা, নিয়ে আসুন তাকে। তার সাথে কিছু কথা বাকি আছে। আর আপনারা বলেছিলেন দুজন অফিসার নাকি আমার সঙ্গে থাকার কথা, কোথায় তারা? এ পর্যন্ত আমি তাদের দেখিনি। কি করছে তারা? গার্ড আনছি ম্যাডাম, বলেই তারা আরাফ আর অরূপের খোঁজে গিয়েছে। অর্নিতা অরূপের জন্য অপেক্ষা করতে লাগল। গার্ডরা অরূপকে ধরে নিয়ে আসলো। অরূপ অসহায়ের মতো ওই দুজন গার্ডের মুখের দিকে তাকিয়ে আছে। অর্নিতার সামনে অরূপকে নিয়ে এসে বলল, ম্যাডাম একে কি করবেন? অর্নিতা মুখ খুলে দিন এর। মুখ খুলে দেওয়ার পর অরূপ কিছুক্ষণ চুপ থেকে অনেক কষ্ট করে বলে উঠল, এক গ্লাস পানি দিতে পারবেন? গলা শুকিয়ে গেছে, খুব তৃষ্ণা পেয়েছে। গার্ডরা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ঢকঢক করে পানি গিলে ফেলল সে। অর্নিতা: তা বলুন, কত দিন পর্যন্ত এই পথে আছেন? অরূপ মুখটা ফ্যাকাশে করে চেয়ে আছে অর্নিতার মুখের দিকে। অর্নিতা ধমক দিয়ে বলে উঠল, বলুন। ধমক শুনে অরূপ বেচারা নিজের পকেট থেকে আইডেন্টি কার্ড বের করে অর্নিতার সামনে তুলে ধরল। অর্নিতা একবার কার্ড তো একবার অরূপের দিকে তাকাচ্ছে। অরূপ লজ্জায় নিচে মুখ করে রেখেছে। যে কাজে এসেছে সেটাই গোলমেলে করে ফেলেছে। আর অর্নিতা রাগে ফুসফুস করছে। তার রক্ষা করতে এসেই তাকেই কিনা সন্দেহ করল। অরূপ: আসলে আপনি সেই লোকের খুব কাছের লোক ছিলেন, আর তাছাড়া আপনি অফিসিয়াল কাজ রেখে এই হোটেল এসেছিলেন। যে হোটেলটির নামে অলরেডি অনেক কমপ্লেইন আছে। তাই আপনার ওপরে আমাদের সন্দেহ ছিল। আর তাছাড়া আপনি নিজেও তো সেই সন্দেহ আমাকেই করলেন। অর্নিতা: তাই বলে? আচ্ছা বাদ দিন, এবারের মতো মাফ করে দিলাম।
তবে সব সময় কাজে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করবেন। গার্ডদের ইশারা করে সে বলল, ছাড়ুন ওনাকে। বলেই অর্ণিতা বেরিয়ে গেল। বাহিরে মিডিয়ার লোকের সমাগম হবেই না কেন, এত বড় ঘটনা। একটি হোটেলে এত কিছু ঘটে গেল, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে মদ এবং নেশা জাতীয় দ্রব্যাদি সব পাওয়া গিয়েছে এখানে। আবার জড়িয়ে আছে বড় বড় নাম। আজ সন্ধ্যায় বিখ্যাত লাইফস্টার হোটেলে জেইড স্কোয়ার ও আবিদ ইন্ডাস্ট্রিজ এর মালিক সহ বেশ কিছু সুনামধন্য ব্যবসায়ী মহলের লোকদের ড্রাগস সহ অবৈধ দ্রব্যাদির সঙ্গে ধরা হয়েছে। এরা সবাই খুব অল্প সময়ের মধ্যে নিজেদের নাম কামিয়ে নিয়েছেন। কিন্তু কিভাবে এত টাকার মালিক বনে গেলেন সেটাই বের হয়নি। টিভির সামনে বসে আছে অর্ণা, টিভিতে চলছে একটি নিউজ। আমরা আমাদের বিশেষ প্রতিনিধি আইয়াজ রহমান হতে এই তথ্য পেলাম যে এই চক্রটি ভারত ও মায়ানমার বর্ডার হতে এই ড্রাগস এবং মদ পালাই করে আসছে। আর এই চক্রটিকে ধরতেই আজ বাংলাদেশের একটি বিশেষ সংস্থা মাঠে নেমেছে এবং সফল হয়েছে। আমরা এও জেনেছি যে এই চক্রের মধ্যে জড়িত আছেন কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইয়ে, হুররে, আম্মু, ভাইয়া দেখে যাও, আপু কি করেছে। টিভিতে দেওয়া নিউজ শুনে লাফিয়ে উঠেছে অর্ণা। আয়েশা কি হয়েছে? অর্ণা আম্মু আপুর প্রথম সাকসেস। তুমি বুঝতে পারছো? প্রথম মিশনে যে ফার্স্ট হয় সে সব সময় ফার্স্ট হয়। আমার আপ্পি ফার্স্ট হইছে। জাহিন কই দেখি, দেখি। অর্ণা হুম, তুমি যাও তোমার ইঞ্জিনিয়ারিং নিয়ে বসো। কি যেন নাড়ছিলে না? ও কম্পিউটার। যাও কম্পিউটার ঠিক করো গিয়ে। জাহিন হুহো, তুই বেশি লাফালাফি করিস না বুঝেছিস? বেশি লাফালাফি করলে তোকে নিয়ে মোবাইল মেকানিক না গাড়ির গ্যারেজে গাড়ির চাকায় যে পাম্প দেয় তার সাথে বিয়ে দিয়ে দেব। অর্ণা আম্মু ও দুম করে দুটো কিল বসিয়ে দিল জাহিনের পিঠে। আয়েশা এই তোরা থামবি? বড় বোন এত বড় একটা কাজে গিয়েছে কি হতে কি হয় যে তার খবর নেই। ওনারা যুদ্ধ শুরু করে দিয়েছে। মায়ের বকা খেয়ে দুজনে মিলে আবার নিউজ দেখতে লাগলো। এইদিকে অফিসার আসসালামু আলাইকুম স্যার, আমরা অফিসার অর্ণিতা ম্যাডাম এর তথ্য মতে সবাইকে ধরেছি। এখানে ম্যাডাম সব তথ্য দিয়েছেন, আপনি এই ফাইলে এবং এই চিপ মডেমগুলোতে সব পেয়ে যাবেন। জাহিদ আফসারি হুম, ঠিক আছে, অফিসার অর্ণিতাকে আসতে বলুন। অর্ণিতার স্যার আমাকে ডেকেছেন? জাহিদ আফসারি আপনার জন্য দুজন অফিসার পাঠানো হয়েছিল, আপনি তাদের সঙ্গে না এসে একা একা এই ধরনের স্টেপ কেন নিলেন? আপনার যদি কিছু হতো আমরা কি করতাম বলুন? অর্ণিতা মাথা নিচু করে কিছুক্ষণ থেকে আবার উঁচু করে বলে উঠল, আজ যদি আমি আমার সেফটির কথা বিবেচনা করে বসে থাকতাম তাহলে স্যার আমার কাজটা সফল হতো না। তাহলে তা সফলতার পর্যায়ে না পড়তো না। তাই আমি নিজেই এই কাজে পা দিয়েছি। জাহিদ আফসারি আপনার এই কাজকে আমি অসমর্থন করছি। আপনি আসতে পারেন। বাবার কথায় অর্ণিতা মাথা নিচু করে চলে গিয়েছে। কিছুক্ষণ পর একটি বোর্ড মিটিংয়ে বসেছে সবাই, সেখানে উপস্থিত জাতীয় ও বাংলাদেশ গোয়েন্দা পরিদপ্তর থেকে বোর্ড প্রেসিডেন্ট এবং এর উচ্চপদস্থ অফিসাররা বসেছেন সেই মিটিংয়ে। তারা অর্ণিতার পদক্ষেপে খুব খুশি হয়েছেন। অর্ণিতাকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করা হয়েছে সেই মিটিংয়ে। জাহিদ আফসারি ও মেয়ের সাহসিকতা ও সম্মানজনক এই পদক্ষেপে খুশি হয়েছেন। এই পর্যায়ে এই প্রথম কোন নারী অফিসার আসতে পারেনি। তাই হয়তো আর কিছুদিন পরই তার জন্য জাতীয় পর্যায়ে সম্মাননা রয়েছে। বোর্ড মিটিংয়ের পর অর্ণিতা ও জাহিদ আফসারি দুজনে মিলে বেরিয়ে পড়ল নিজেদের গন্তব্যে। গাড়িতে উঠেও বাবা মেয়ে গাড়িতে কোন কথা বলেনি। বাসায় এসে অর্ণিতা কারোর সঙ্গে কথা না বলে নিজের রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকেই তার নজর পড়ল দেওয়ালে টাঙ্গানো একটি ছবি। খুব সুন্দর ছবিটি। একটি ছোট্ট পরিবারের ছবি। অর্ণিতা ছবিটির দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে নিজের উইগ বা পরচুলাটি খুলে ফেলল, চোখ থেকে লেন্স আর চশমা খুলে ফেলল সে। আর মেকআপ তোলার পর সে ভাবতে লাগল। দীর্ঘ 3 মাস তাকে এই পরিশ্রম করতে হয়েছিল। একটা অভ্যাস থেকে শুরু করে তার পরিচয়, তার চালচলন, কথার ধরন সবকিছু পরিবর্তন করতে হয়েছিল। ইসস, পুরো 1 মাস কথা হয়ে সাজতেন, তার কি পরিমাণ কষ্ট হয়েছিল তা একমাত্র সেই জানত। এই তো সবে শুরু, তারপর আরও কত পথ বাকি আছে। মনে মনে এত কিছু ভাবতে ভাবতে সে
ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। বাসায় আসার পর অর্নিতা ডাইনিং টেবিলে বসেছে। অর্নিতা বা জাহিদ আফসারি কারো মুখেই কোনরা নেই। উপস্থিত অন্যরাও বুঝে গিয়েছে বাবা মেয়ের মধ্যে কিছু চলছে। সরাসরি গৃহযুদ্ধ নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধ। তাই কেউই তেমন শব্দ করছে না। অর্ণা দুবার লাফিয়ে উঠে সেও মুখে আঙ্গুল পুরে বসে আছে। আর তার বাবা ও বোনের স্নায়ু যুদ্ধ দেখছে বসে বসে। জাহিন বারবার ইশারা করছে সে যেন কোনোভাবে কোন ঝামেলা না পাকায়। সবাই যার যার মতো খেয়ে দিয়ে উঠে গেল। অর্নিতা বাবার মুখপানে চেয়ে আছে কিন্তু বাবা তার দিকে তাকাচ্ছেও না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অর্নিতা নিজের রুমে চলে আসলো। জাহিদ আফসারি অর্নিতার রুমে এসেছেন। কথা সবে মাত্র কফির মগ নিয়ে বসেছে তার রিডিং টেবিলে, নোটবুকে তুলে নিচ্ছে সামনে তার কি কাজ বাকি। এখনো অনেক কাজ তার বাকি। বাবার জন্য আজ সে এই পথে, বাবার কথা শোনা দরকার তার ভাবছে আর নিজের যাবতীয় কথা লিখছে। জাহিদ আফসারি মেয়ের মাথায় হাত রাখলেন। অর্নিতা বাবার দিকে তাকালো। জাহিদ আফসারি হেসেই বলে উঠলেন, ক্যাপ্টেন অর্নিতা আফসারি ডাকবো নাকি কথা রহমান ডাকবো তোমাকে? অর্নিতা হেসে দিল তার বাবার কথায়। হেসেই জড়িয়ে ধরল, তোমার যা ইচ্ছা তাই ডাকো। তবুও রেগে থেকো না বাবা। জাহিদ আফসারি আমার মেয়ের সঙ্গে কি আমি রেগে থাকতে পারি? আমার মেয়ে যাই করুক ঠিক করে, তবে সব সময় নিজের উপর সব দায় আর বিপদ নিয়ে ফেলে, সেটাই তো আমার বিরক্ত লাগে। অর্নিতা বাবাকে জড়িয়ে ধরে, আর করব না। জাহিদ আফসারি জানিস আমার না খুব অবাক লাগে, এই সেই মেয়ে যে গুটি গুটি পায়ে আমার কাছে এসেছিল, ছোট্ট দুটি হাত দিয়ে বারান্দার রেলিং ধরে রেখেছিল। আমি এসেছি বলে সেই কালো দিনটায় আমার কোলে এসে বসেছিল। কত লোক তোকে কোলে নিতে চাইল, আর তুই সবাইকে ছেড়ে আমার কোলে এসে ঝাঁপিয়ে পড়েছিলি। অর্নিতা কেঁদে দিল, প্লিজ বাবা ওই দিনের কথা বলো না। আমার ভালো লাগে না এসব শুনতে। জাহিদ আফসারি রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। এরপর মিশন। পর্ব 4। জাহিদ আফসারি রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। এরপর মিশন নিয়ে ভেবো। পূর্বের স্মৃতি নিয়ে ভেঙ্গে পড়ো না। তোমার জীবন এখনো শুরু হয়নি। আরও পথ বাকি আছে পাড়ি দেওয়ার। একটা জিনিস মনে রেখো, পূর্বের স্মৃতি যে শুধু ব্যথাতুর তা নয়, পূর্বের স্মৃতি ঘুরে দাঁড়ানোর স্মৃতি। প্রত্যেকটা সময় তোমাকে মনে করিয়ে দিবে সামনে এগিয়ে যাবার কথা, তাই সব সময় পুরনো স্মৃতি নিয়ে কাঁদবে না। অর্নিতা বাবার কথা মন দিয়ে শুনছে, সত্যিই তো। ও যদি ওর পুরনো বিষাদময় স্মৃতি নিয়ে ভেঙ্গে পড়ে তাহলে সামনে এগোবে কি করে? অর্নিতা কিছুক্ষণ গভীরভাবে ভেবে বাবাকে বলে উঠল, বাবা, কাল কি করতে হবে? জাহিদ আফসারি তেমন কিছুই না। এই কয়েকদিন তোমার তেমন কোন কাজ নেই। আমি তোমার বদলির ব্যবস্থা করে দিয়েছি, তাই তুমি ঢাকা এসে এই কাজে যোগদান করেছ। এতদিন ছদ্মবেশে ছিলে তাই অফিসে তোমায় যেতে হয়নি। তবে কাল থেকে অফিসে জয়েন দিবে। অর্নিতা মাথা নাড়িয়ে সায় দিল। অরূপের বাবা 2 বছর। 2 বছর গেল তোমার ছেলে এই পেশায় যোগ দিয়েছে। আমার কি নাই? কি নাই আমার? বলতে পারো? হ্যাঁ। এত কিছু ফেলে তিনি যোগ দিবেন আর্মিতে, দেশের জন্য নিয়োজিত হবেন নিষেধ করেছি? আর্মিতে ঢুকতে চেয়েছে, আমি খুশিমনে ওকে ক্যাডেটে ভর্তি করিয়েছি। ইচ্ছে যখন ভর্তি হোক আর্মিতে, খারাপ কি? আমি না হয় নিজের ব্যবসা নিজে সামাল দিলাম। কিন্তু কি করল উনি? গোয়েন্দাগিরি করবেন। এখন বুঝো ঠেলা 19 থেকে 20 হলেই জ্বালা। ওর জুনিয়র মেয়ে ওকে ফেলে সিনিয়র হয়ে যায়। অরূপ হয়নি এখনো। অরূপের বাবা হতে কতক্ষণ? অরূপ আমি কি জানতাম এমন হবে? অরূপের বাবা চাপকে সিধে করে দেব। তোমাকে আমি বলেছি ব্যবসা সামলাও। একা আছো, ভাই নেই, বোন নেই। নিজের মতো বাঁচো। তুমি কিনা বারবার আমার কথার অমান্য করো। কি হতো ওই সবে না জোড়ালে? অরূপের মা, কি শুরু করেছ? ছেলেটা এসে ঘরে বসতেও পারে না, তুমি ওর সাথে শুরু করে দেও যাচ্ছে তাই। অরূপ তুই তোর রুমে যাত। অরূপ নিজের রুমে চলে গেল। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। নিজের জুনিয়র তার থেকে সিনিয়র হয়ে যাবে। এই তো আর কয়েক মাস পরেই প্রমোশন বোর্ড বসবে। এই লজ্জা কোথায় রাখবে? ভাবতেই তার মাথা চাড়া দিয়ে উঠল। অর্নিতা আজ অফিসে যাচ্ছে। আজ 3 মাস 14 দিন পর সে এই অফিসে জয়েন দিতে আসলো। গাড়ি থেকেই সে দেখতে পারছে অফিসের বহুতল বিল্ডিং এ লেখা অফিসের নাম। এসেই সে পুরো অফিস দেখতে লাগলো।
অফিসের লোকজন তাকে বিভিন্ন বিষয়ে জানাতে লাগলো। এখানে অনেকগুলো সেক্টর আছে, আছে অনেক তথ্য। অর্নিতা মূলত ক্রাইম কন্ট্রোল ও কাউন্টার টেরোরিজম ইউনিটে তার প্রধান কাজ। অর্নিতা অফিসের সব কাজ সম্পর্কে ধারণা নিয়েই গেল। অর্নিতার প্রথম জয়েনিং ছিল খুলনা। খুলনায় 1 বছর থাকার পর সে ঢাকায় চলে আসে। ছোটবেলা থেকে এই পেশাকে সে খুব ভালোবাসত। এখনও তার খুব ভালো লাগে। অফিসে আজ তাকে সম্মাননা দিয়েই শুরু হবে বলে জানিয়ে দেওয়া হচ্ছে। সম্মাননা পাওয়ার পর পরিচিতি পর্ব। সবার সঙ্গে পরিচয় পর্ব খুব ভালোভাবে হলেও অরূপের সাথে তার তেমন একটা জমল না। কারণ অরূপের মুখ দেখে সে যা বুঝল অরূপ তাকে কল্পনাই করতে পারেনি এখানে। অর্নিতা অরূপের আইডি কার্ডের দিকে খেয়াল করে দেখল অরূপের আইডি নাম্বার 12,345 আর অর্নিতার 12,352। অরূপ তার থেকে সিনিয়র। র্যাঙ্কে দুজন এক হলেও চাকরিতে সে জুনিয়র। অর্নিতা ভেবে নিল এটাই হবে। তার উপর হয়তো এমনও হতে পারে কালকের ঘটনায় লজ্জায় মুখ দেখাতে পারছে না। অর্নিতা ভাবনার মাঝেই অরূপ সামনে এসে দাঁড়ালো তার। অর্নিতা স্যালুট দিল তাকে এবং সৌজন্যতার খাতিরে বলে উঠল তাকে, স্যার, কালকের রুড বিহেভের জন্য দুঃখিত। অরূপ, ঠিক আছে, যে কোনো মানুষের ভুল হওয়ার কথা। ঠিক হয়ে যাবে। তবে আরেকটু সাবধান হবেন আপনি। অর্নিতা অরূপের উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে পরখ করছে। তাকে সাবধানতা অবলম্বন করতে বলছে। নিজেই এদিক দিয়ে পুরোপুরি ভাবে ভঙ্গুর। অর্নিতা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে চলে এলো। অফিসার অর্নিতা, আজ আপনার কাজ আছে। অর্নিতা, জি স্যার, বলুন। অফিসার, আজ আপনাকে কমলাপুর রেল স্টেশন যেতে হবে একটা চক্রের খোঁজ করতে। আমাদের কাছে কয়েকজন নোটিশ পাঠিয়েছেন এ ব্যাপারে। তাদের আনাগোনা রাতেই নাকি বাড়ে। তাই আমি চাই আপনি নিজে গিয়ে সে স্থান পরিদর্শন করুন। আর শুনুন, আপনার সঙ্গে যাবে অরূপ রহমান, জামিল, ফরহাদ। অর্নিতা, জি স্যার, আমি প্রস্তুত। অফিসার, ঠিক আছে, আপনারা সবাই তাহলে আজ যাবেন সেখানে। একটু আগেই এসেছে ওরা। অরূপ একটা জালমুড়িওয়ালা সেজেছে, গায়ে পুরনো ফতুয়া, লুঙ্গি, বেশ দেখে চেনার উপায় নেই। সঙ্গে জালমুড়িওয়ালার মতো ঝুড়ি ও জালমুড়ি বানানোর জন্য মুড়ি ও মশলা নিয়ে সে হাজির। বোঝার উপায় নেই একটু আগে ইউনিফর্ম পরা একজন সুদর্শন যুবক ছিল সে। অর্নিতা আছে পাগলির ভেষে, খানিকটা পা বাঁকিয়ে, পেন্সিলে আঁকা জোড়া ভ্রুগুলো কুঁচকে জিভ বের করে হাসছে সে তো কখনো জোরে জোরে বলছে, সব কটারে মাইরা ফেলমু, গাইরা ফেলমু কবরে। হাতে নিয়ে রেখেছে বিশাল লাঠি আর সঙ্গে তাবিজ কবজ। ছেঁড়া কাপড়ের অভাব নেই। জামিল বুড়ো বেশে এক জায়গায় বসে আছে। পান খাচ্ছে আর বসে বসে সবাইকে দেখছে। ফরহাদ ট্রেনের অপেক্ষায় বসে আছে, ঘুরছে তো ঘুরছে। অপেক্ষা কখন সেই চক্র আসবে। অর্নিতার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর একটা লোক অরূপকে এসে জিজ্ঞেস করল, ভাই, এই মহিলা কি পাগল? অরূপ, পাগলই তো মনে হয়। লোকটি আহারে কি সুন্দর। এমন সুন্দর মহিলা পাগল ভেসে ঘুরে। অর্নিতা তখন হাতের লাঠি দিয়ে ঠাস করে দুটো বাড়ি দিল মাটিতে। সেই লোক সহ অরূপরা সবাই ভয় পেয়ে গেল। অরূপ ভাই, জানতো কাজের মধ্যে ডিস্টার্ব কইরেন না। চেতাইলে মাথায় বাড়ি দিব। লোকটি উঠে চলে গেল। ফরহাদ অন্যদিকে উঠে হেসে দিল ওদের কাণ্ড দেখে। ফরহাদের চাকরি হয়েছে 3 সপ্তাহ হবে। একদম নতুন, তাই ওদের মতো এত প্রফেশনাল না। অর্নিতা কিছুক্ষণ বসে রয়েছিল, তার নজরে পড়ল অনেকক্ষণ ধরে কিছু লোক একটা মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটি উঠে যাওয়ার পর লোকগুলো ও তার পিছু নিয়েছে। তারপর কি ভেবে সে উঠে পড়ল এবং বলতে লাগলো, পাইয়া গেছি তোরে, আমি পাইয়া গেছি তোরে। তোর লগে আইজ আমি জামু তোর ঘরে। অদ্ভুত কথাটি বলেই হাসতে হাসতে চলে গেল সে। অরূপ খেয়াল করল অর্নিতা সত্যি সত্যি চলে যাচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যেই অর্নিতা কোথায় যেন চলে গেল। অরূপ কিছু বুঝে ওঠার আগেই বাসা থেকে ফোন এলো। অনেকক্ষণ কথা বলার পর সে একটু নির্জন জায়গায় এসে ফোন হাতে নিল অর্নিতাকে ফোন দেওয়ার জন্য। একসঙ্গে আসার সময় ফোন নাম্বার নিয়েছিল সে। অর্নিতার ফোনে কল করার আগেই ঠিক তখনই ওয়াকি টকিতে বেজে উঠল অর্নিতার কণ্ঠস্বর, স্টেশন থেকে একটু ভিতরে আসুন আপনারা। এই এরিয়ার জঙ্গল অনেক বেশি। জঙ্গলি ঘাস দিয়ে ভর্তি। আমি এখানে কিছু দেখেছি। প্লিজ আসুন তাড়াতাড়ি, না হলে সর্বনাশ হয়ে যাবে।
অরূপ সঙ্গে সঙ্গে ফরহাদ আর জামিলকে ফোন করে জানিয়ে দিল। তারাও তার সাথে চলে এলো। অরূপ অর্নিতার ফোনের জিপিএস ট্রেকার দিয়ে চলছে পিছু পিছু। কিছু দূর যেতেই অর্নিতা কানে এলো একটি মেয়ের আর্তচিৎকার। ছাইরা দেন আমারে। ভাইজান পায় পড়ি আমনেগো ছাইরা দেন। আমার পোলাপান ঘরে। আমার সর্বনাশ কইরেন না। আমনেরা ভাই হন। অর্নিতার চোখ বেয়ে জলধারা বয়ে চলেছে। অর্নিতার মনে হচ্ছে এতদিনের জমে রাখা ক্ষোভ সে আজ এই দিনে মিটাবে। মেয়েটি গগন বিদারী চিৎকার করে উঠল, আল্লাহ গো! কেউ আমারে বাঁচান। পর্ব ৫। অর্নিতার চোখ বেয়ে জলধারা বয়ে চলেছে। অর্নিতার মনে হচ্ছে এতদিনের জমে রাখা ক্ষোভ সে আজ এই দিনে মিটাবে। মেয়েটি গগন বিদারী চিৎকার করে উঠল, আল্লাহ গো! কেউ আমারে বাঁচান। এরপর মেয়েটি একটা লোকের পা জড়িয়ে ধরে বলল, ভাই আমারে ছাইরা দেন, আমার ২টা পোলা ঘরে। কাজ কইরা খাই ভাই। আমার সর্বনাশ কইরেন না। কারোর কাছে মুখ দেখাইতে পারুম না আমি। লোকটি মেয়েটিকে লাথি দিয়ে ফেলে দিল। তা দেখেই সেই দলের কিছু লোক হাসাহাসি করতে লাগল। অর্নিতার যেন সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। অর্নিতা তার লুকানো পিস্তলটা বের করে গুলি করবে তার আগেই অরূপ তাকে ধরে ফেলেছে। অর্নিতা তার দিকে তাকিয়ে বলে উঠল, ছাড়ুন। ওদের এভাবে ছাড়া যাবে না। অরূপ অর্নিতার হাত থেকে পিস্তল নিয়ে নিল। অরূপ, শান্ত হন অর্নিতা। এমন করবেন না। অর্নিতা, পিস্তলটা দিন আমাকে। অরূপ, পিছনে ফেরে দেখুন। অর্নিতা অরূপকে ধাক্কা দিয়ে পিছনে তাকালো। দেখল পুলিশের লোকজন। পুলিশ দেখে অর্নিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পুলিশের লোকজন সেই লোকগুলোকে ধরে ফেলেছে। অর্নিতা মেয়েটির দিকে ভালো করে দেখছে, মেয়েটি কোথায়? মেয়েটিকে দেখতে চাইছে সে। নারী কনস্টেবল এর সঙ্গে দাঁড়িয়ে আছে মেয়েটি। অর্নিতা মেয়েটির কাছে যেতে চাইল। কিন্তু যেতে পারল না, তার হাত বাঁধা। সে যখন তখন আবেগী হয়ে যেতে পারবে না। তাকে শক্ত হতে হবে। অর্নিতার মনে হলো, থাক, দূর থেকেই দেখি। আজ এই সময়ে সে মেয়েটিকে বাঁচাতে পারল। অর্নিতার মনে হলো সে সফল হয়েছে। বাঁচাতে পেরেছে একটি মায়ের সম্মান। অর্নিতার মনে হলো আজ এই সময় হয়তো এই মায়ের সম্মান বাঁচানোর জন্যই বিধাতা তাকে পাঠিয়েছে। একজন পুলিশ অফিসার এগিয়ে এলেন। সেই পুলিশ অফিসার, স্যার, আপনাদের আরও ফোর্স প্রয়োজন ছিল। এভাবে আসা উচিত হয়নি। অরূপ, তা অবশ্য ঠিক। কিন্তু আমাদের এত লোকের প্রয়োজন ছিল না। আমাদের সমস্যা আমরাই সমাধান করতে পারি। কিন্তু হঠাৎ আমাদের সামনে এমন কিছু ঘটবে তা আমরা ভাবতে পারিনি। পুলিশ অফিসার জি, সেটাই, তবে এ এলাকায় এসব ঘটনা বেশিই ঘটে। অরূপ, আপনারা ঠিক সময়ে না আসলে অনেক বড় ঘটনাই ঘটে যেত। ধন্যবাদ আপনাকে সঠিক সময় আসার জন্য। পুলিশ আপনাদেরও ধন্যবাদ। অর্নিতা, একটা কাজ করুন, মেয়েটির পরিচয় নিয়ে আসুন। আমি মেয়েটির সাথে কথা বলতে চাই। পুলিশ অফিসার, এখন নিয়ে আসবো উনাকে? অর্নিতা, না, নিয়ে আসার দরকার নেই, মেয়েটার পরিচয় নিয়ে রাখুন। আর ওকে ওর বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। দেখে বিধ্বস্ত মনে হচ্ছে। পুলিশ অফিসার মাথা নাড়িয়ে চলে গেল। অরূপ অর্নিতাকে নিয়ে বসিয়ে দিল গাড়িতে। অর্নিতা বসে আছে, ফরহাদ, জামিলও আছে। অরূপ, অর্নিতা, আজ আপনি যা করতে যাচ্ছিলেন তা ঠিক নয়। আমরা তো আসছিলাম, আমরা সবাই মিলে তাদের ধরতাম নাকি? অর্নিতা, আপনারা আসতে আসতে ওই মেয়েটির সাথে যা হয়ে যাওয়ার তা হয়ে যেত। অরূপ, তবুও ভেবে দেখুন, আপনি একটা ছদ্মবেশে আছেন। গোপনীয়তা আপনার কাজ। সেখান থেকে বেরিয়ে আপনি কিনা পিস্তল বের করে গুলি করতে যাচ্ছিলেন। এই কাজটার জন্য আপনাকে কত সমস্যায় ভুগতে হতো আপনি বুঝতে পারছেন? অর্নিতা, তার জন্য আমি হাত গুটিয়ে বসে থাকতাম। আর ওই নরপিশাচরা মেয়েটাকে ছিঁড়ে খুবলে খেত? এই আপনার মন মানসিকতা? অরূপ, আমি সেটা বলিনি। বুঝতে চেষ্টা করুন। অর্নিতা, আপনারা কি বুঝবেন? একটা মেয়েকে তার সন্তানের সামনে ধর্ষণ করা? কি বুঝবেন নির্যাতিত হওয়া? সমাজের সামনে মুখ দেখাবে কিভাবে সেই চিন্তায় একজন নারী গলায় ফাঁসির দড়ি স্বেচ্ছায় বাঁধে। শুধুমাত্র নিজের জীবন দিয়ে সবার থেকে আড়াল হয়ে বাঁচতে। বুঝবেন না? মেয়েটির যদি আজ কিছু হতো, তার সঙ্গে শেষ হতো দুটো অনিশ্চিত ভবিষ্যৎ। কে দেখত ছোট্ট দুটি শিশুকে? কে হতো দেবদূত? কেউ না। সবাই পর হতো, সবাই। অরূপ অর্নিতাকে বুঝানোর ব্যর্থ চেষ্টা করল কিছুক্ষণ।
তারপর গাড়ি স্টার্ট দিয়ে অর্নিতাকে পৌঁছে দিল তার বাড়িতে। অর্নিতাকে বাড়িতে পৌঁছে দেবার পর অর্নিতা বাড়িতে ঢুকল। জাহিদ আফসারি ড্রয়িং রুমে কফি খাচ্ছিলেন। মেয়েকে দেখে ডেকে উঠলেন, জাহিদ আফসারি আজ তো তেমন কাজ থাকার কথা না, এত দেরি যে? অর্নিতা বাবা আমার ভালো লাগছে না, পরে বলবো। জাহিদ আফসারি বুঝতে পেরেছেন মেয়ে হয়তো ক্লান্ত। তাই তিনি তার মেয়েকে এ নিয়ে আর বেশি জেরা করলেন না। কাজ যখন তখনই পড়ে যায়। পর্ব 6। অর্নিতা বাবা আমার ভালো লাগছে না, পরে বলবো। জাহিদ আফসারি বুঝতে পেরেছেন মেয়ে হয়তো ক্লান্ত। তাই তিনি তার মেয়েকে এ নিয়ে আর বেশি জেরা করলেন না। কাজ যখন তখনই পড়ে যায়। অর্নিতা তার অফিসে ফোন করে জানিয়ে দিল তার ভালো লাগছে না। শরীর খারাপ এসব বলেই সে বসে পড়ল বেডে। আসলে ভালো লাগছে বা শরীর খারাপ করছে না তা নয়। মানসিক দিক দিয়ে অর্নিতা ভেঙে পড়েছে। অর্নিতার মনে হচ্ছে একটু একা থাকা দরকার। পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন তার। সেদিনের সেই একদিনের সঙ্গে আরও 3 দিন যোগ করে অফিস থেকে ছুটি চেয়ে নিয়েছে। অফিস থেকে তাকে ছুটিও দেওয়া হয়েছে। অর্নিতা আজ অফিসে সময় মতো এসে তার স্যারের সঙ্গে দেখা করেছে। অরূপ স্যারকে সেদিনের সব ঘটনা খুলে বলেছে। তাই তিনি অত্যন্ত খুশি। অর্নিতার কাজ তাকে মুগ্ধ করছে বারবার। স্যার মিস অর্নিতা আফসারি আপনার কাজ দেখে আমি বরাবরই মুগ্ধ হই, বলা চলে মুগ্ধ হবার মতো কাজই আপনি করেন। আপনার এই কাজ সত্যিই প্রশংসনীয়। আপনি চাইলে উপর মহলেও আমি আপনাকে নিয়ে একটা প্রতিবেদন করাতে পারি বা আপনার প্রমোশনের ব্যবস্থা করতে পারি। অর্নিতা স্যার আমি এখনো সেই অবস্থায় যাইনি। তাই আমি চাই নিজেকে আরও ভালোভাবে দক্ষ করে তুলতে। স্যার বল কি সাহায্য করতে পারি তোমার দক্ষতা বাড়াতে? অর্নিতা আমি উচ্চতর ট্রেনিংয়ের জন্য বাহিরে মানে আমাদের পর্যায়ের অফিসার বা এই বাহিনীর জন্য ভালো হয় এসব দেশে যেতে চাই। যদি উপকার করতে চান আমাকে এটাই করুন। স্যার ভেরি গুড ডিসিশন। এটাই তো আমি চাই, একজন মেধাবী অফিসারের উচিত শুধু দেশের চিন্তা করার নয়, বহিরাগত দেশগুলোতেও তোমার অবস্থান করা প্রয়োজন। সেখানে যেমন সুনাম অর্জন করতে পারবে তেমনই কিছু শিখতেও পারবে। অর্নিতা ধন্যবাদ স্যার। অরূপ কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। অর্নিতাকে স্যারের রুম থেকে বেরোতে দেখে বলল, মিস অর্নিতা ভালো আছেন? অর্নিতা স্যালুট জানিয়ে জি। অরূপ আপনি হঠাৎ করে অসুস্থ হলেন কেমন করে? অর্নিতা অসুস্থতা কেমন করে বা কারণ কি এগুলোর মধ্যে প্রকাশ পায় না। অসুস্থতা যেকোনো সময় দেখা দিতে পারে অরূপ। অরূপ জি। অর্নিতা আজ ফরহাদ আর জামিলকে তৈরি থাকতে বলবেন। আমি আজ সম্পূর্ণরূপে প্রস্তুত। অরূপ আচ্ছা, ঠিক আছে। অরূপ সেই জালমুড়িওয়ালা সেজেছে আজও, বিরক্ত লাগছে তার এই জালমুড়িওয়ালা সাজতেন কি অদ্ভুত। শেষ পর্যন্ত লুঙ্গি ফতুয়া পরে জালমুড়িওয়ালা। একবার কারো নজরে পড়লে মানিজ্যত তার পুরোপুরি শেষ। অর্নিতাও আগের রূপে, জামিল অন্য রূপে সেজেছে, সে আজ এমনি একজন ফরমাল পোশাক পরেছে। বাকিরা আগের সাজেই। অর্নিতা আজ বসে থাকেনি, ঘুরে ঘুরে দেখছে কিভাবে পাওয়া যেতে পারে। অনেকক্ষণ বসার পর অর্নিতার মনে হলো এখানে বসে না থেকে একটু স্টেশনের পিছনের দিকে যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ। অর্নিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি পর্যন্ত এসে গেল। এসেই সে সবাইকে নিয়ে ভিতরের পাশে একটি বস্তির পাশে খালি জায়গায় গিয়ে দাঁড়ালো, দেখল কিছু ছোট ছোট ছেলে মেয়ের হাতে ফুলানো পলিথিন, তবে ওরা হাতে করে সেই পলিথিন নিয়ে বারবার শ্বাস টানছে। অর্নিতার মনে পড়ে গেল এগুলো ড্রাগস। হিরোইন এবং হিরোইন জাতীয় এই দ্রব্য এভাবেই শুকে শুকে নিতে হয়। অর্নিতা অরূপকে ইশারা করল, অরূপ এই পোলা আমারে একটা দে। দিবি? ছেলেটি আমনে ক্যাডা? আমনেরে দিমু না। অরূপ যদি দেছো তাইলে এই মুড়ি তোরাও পাবি। ছেলেটি, চাচা আমি দিতে পারুম না, আমার সুখ লাগতেছে। আমার দানা নিয়া রুবেল ভাইয়ের তেলুন। রুবেল ভাইয়ের কাছে মেল্লোলা আছে। আমি দিতে পারুম না। অরূপ কোথায় থাকে তোর রুবেল ভাই? ছেলেটি হে স্টেশনের লগেই আইয়ে রাতের বেলা। অরূপ আয় তো। তোর রুবেল ভাইয়ের কাছে যাই। অরূপ আর সেই ছেলেটি মিলে সেই মাদক ব্যবসায়ী রুবেলের কাছে গেল। রুবেল স্টেশনের পাশেই একটি পানের দোকান নিয়ে বসেছে। রুবেল কিরে রহিম এইডা ক্যাডা? অরূপ ভাই আমার একটা দেন, ভালা লাগে না। ঘরে নাই সুখ, বাহিরে নাই সুখ, আমারে একটা দেন ভাই, বড় দুঃখে আছি। রুবেল অরূপের কাছে এসে কানে কানে বলতে লাগল।
রুবেল কারো কাছে কইয়া দিবেন না তো? অরূপ না ভাই কমু না। এই আমনের মাথা ছুঁইয়া কসম কাটি। রুবেল লোকটি আরে দুরমিয়া কসম কাটতে হইব না, নিয়া যান। তো সাবধান কেউ যেন না জানতে পারে। অরূপ আচ্ছা। রুবেল অরূপকে পলিথিন দিতে চাইলে। অরূপ ভাই এইডা না। রুবেল কোনডা? অরূপ ভাই এসব দিয়া আমার দুঃখ মিটব না আরো বড় চাই। রুবেল বড় গুলা দিয়া কি করবেন? আর আমার কাছে নাই ও। মহাজনের কাছে যাউন লাগবো। অরূপ আমি জামু ভাই। রুবেল কি মুশকিল। মহাজনের কাছে যাউন যায় না। অরূপ রুবেলের পায়ে ধরে বলছে ভাই আমনে আমার ধর্মের ভাই। আমারে নিয়া জইবেন লগে। অরূপের জোড়াজুড়িতে রুবেল রাজি হয়ে গেল। ঠিক হলো কালই যাবে তারা। অর্ণিতা খুব ভালো অভিনয় করতে পারেন আপনি। অরূপ সে তো পারি, জানেন অভিনয়ের জন্য আমার মামা আমাকে নিতে চেয়েছিল। অর্ণিতা তাই নাকি? অরূপ কনফিডেন্সের সাথে জি। আব্বুর জন্য যেতে পারিনি। পর্ব ৭। অর্ণিতা খুব ভালো অভিনয় করতে পারেন আপনি। অরূপ সে তো পারি, জানেন অভিনয়ের জন্য আমার মামা আমাকে নিতে চেয়েছিল। অর্ণিতা তাই নাকি? অরূপ কনফিডেন্সের সাথে জি। আব্বুর জন্য যেতে পারিনি। অর্ণিতা আপনার মামা কি করতেন? অরূপ চলচ্চিত্র পরিচালক ছিলেন। মামা এখনো আমাকে বলে ভাগ্নে ও সব তোমার ধারা হবে না আমার সঙ্গে এসো। নায়ক বানাবো তোমাকে। তুমি হবে নায়ক আমি হব তোমার মাথার উপর ছায়া দুলাভাইয়ের কথায় চলবে নাকি? সে এসব বুঝে নাকি? অর্ণিতা ওহ, খুব ভালো বলেছেন, আচ্ছা আপনারা সবাই তাহলে আসুন। কাল সন্ধ্যায় আমাদের মিশন শুরু। অরূপ আপনাকে পৌঁছে দিই। অর্ণিতা আরে লাগবে না। আমি গাড়ি নিয়ে এসেছি তা দিয়ে যাব, কাল যাইনি হয়তো ড্রাইভার বলেনি তাই বাবা শুনেনি। আজ আবার আপনার সাথে গেলে চিন্তা করবে। অরূপ আচ্ছা। অর্ণিতা তার গাড়ি করে বাসায় চলে গেল। অরূপ ফরহাদ, জামিলরা বাইরে কিছুক্ষণ কাটিয়ে তারাও চলে গেল বাসায়। পরের দিন। অরূপ, অর্ণিতা, জামিল ফরহাদ সবাই এসেছে একসাথে। স্টেশনে তবে অরূপের সাজ ওদের থেকে আলাদা। অরূপ আগের সাজে থাকলেও তারা সবাই একই রঙের পোশাক পরে এসেছে। অর্ণিতা জিন্স আর টি শার্ট পরে মাথায় একটা ক্যাপ পরেছে। তাকে দেখে বুঝার উপায় নেই সে মেয়ে বা ছেলে। কাঁধ সমান চুল আর লম্বাটে শরীরে তার পোশাকটিও ফুটে উঠেছে। অর্ণিতারা সবাই গাড়িতে বসে আছে। অরূপ গিয়েছে রুবেলের সঙ্গে দেখা করতে। অরূপ আসসালামু আলাইকুম ভাইসাব। রুবেল ওয়ালাইকুম আসসালাম। আইছেন যোহন হুনেন। এই নিয়া কারো কাছে কইতে পারবেন না। নাইলে জায়াগার উপর চান্দে উঠাই দিব। অরূপ আমি কিছু করমু না ভাই। রুবেল আচ্ছা চলেন যাই। রুবেল, অরূপ মিলে স্টেশন থেকে বেরিয়ে বাসে আসলো। অরূপকে ফলো করে অর্ণিতা ও তার সঙ্গীদের নিয়ে একত্রে আসছে। রুবেল ভাই ওহন আমাগরে গুলিস্তান যাউন লাগবো। অরূপ গুলিস্তান? কিয়ের লাইগা? রুবেল আরে মিয়া হেনেই তো আসল জিনিস। অরূপ ভাবল ঝামেলা করে লাভ নেই তাই বলে দিল হো চলেন। কিছুক্ষণের মধ্যেই রুবেল আর অরূপ মিলে গুলিস্তানে চলে এসেছে, এখানকার একটি সরু গলি দিয়ে তারা যাচ্ছে। অরূপের কাছে জায়গাটা কেমন যেন গিঞ্জি পরিবেশ। একদম নতুন জায়গা তার জন্য। ঢাকা শহরে থাকলেও এমন পরিবেশে কমই আসা হয়েছে তার। অর্ণিতা অরূপের পিছু নিয়ে অনেক দূর চলে এসেছে। অর্ণিতা ফোন করল অরূপকে, অরূপ রুবেলের দিকে তাকিয়ে ফোন ধরল। রুবেল তার দিকে ফিরে চেয়ে আছে। অরূপ ফোন ধরেই অর্ণিতার আগেই বলে উঠল, হো বউ কও কি কইবা? অর্ণিতা আপনি জায়গাটা ভালো করে চিনে রাখুন। অরূপ বউ আমি তো গুলিস্তানের এই গলিতে আইছি। অর্ণিতা আচ্ছা শুনুন ও যেন না বুঝতে পারে। অরূপ হো বউ বুঝছি। এত বুদ্ধি দেউন লাগবো না। রুবেল ভাবি ফোন করছে? অরূপ হো। আমারে বুদ্ধি দেয় ঢাহা শহরে কেমনে চলতে হইব। অপর পাশ থেকে, জামিল, ফরহাদ হাসছে। অর্ণিতা কঠিন মুখ করে বলে উঠল বি সিরিয়াস। এটা কোন হাস্যকর মুহূর্ত নয় যে হেসে যাবেন। ফলো মি। ওয়াচ দ্য জিপিএস সিস্টেম। ওয়ে দে গোয়িং নাও? ফরহাদ হাসি থামিয়ে চলতে লাগল। নিরিবিলি জায়গায়। কোন মানুষই নেই, একটি কারখানার ভিতর ঢুকল তারা। এটি মূলত একটি পরিত্যক্ত ফ্যাক্টরি। গার্মেন্টস ফ্যাক্টরি হিসেবে কিছুই নেই এখানে। বাহিরে সাইনবোর্ড অনুযায়ী ভিতরে তেমন কোন কিছুই নেই। পুরনো কিছু সেলাই মেশিন আছে তাও জায়গার তুলনায় অনেক কম নেহাতি ৩-৪টে হবে।
জায়গাটা এই অবৈধ ব্যবসায়ীদের জন্য ঠিকই আছে। অরূপ ভালো করে দেখছে। দেখতে দেখতে রুবেলকে প্রশ্ন করে উঠল। অরূপ, রুবেল ভাই মহাজনের কই? রুবেল অপেক্ষা করেন। আসতেছে। এই তো চইলা আইব। অরূপ কিছুক্ষণ অপেক্ষা করতে লাগল। আজ এই মহেন্দ্রক্ষণ সে ছাড়বে না। একটা কেস জিতে যাওয়া মানি তার জন্য স্পেশাল একটা মোমেন্ট। মহাজনের আসলেন অন্যান্যদের সঙ্গে কথা বলেই। রুবেলের সঙ্গে অরূপকে দেখে চমকে যান। কিরে রুবেল, এইডা ক্যাডা? রুবেল ভাই, এ কালকে কইতাছিল আমার লগে আপনার সাথে দেখা করার লাইগা নিয়ে আইছি। মহাজনের রুবেলকে ডেকে নিয়ে বলল, তুই ওরে সব কইছছ? রুবেল হো। মহাজনের, আরে শালা করছে কি? হারামজাদা, কারে না কারে কইতি গেলি? রুবেল, আরে এইডা গিয়া বাইরে কিছুই কইব না। মহাজনের রুবেলকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়ে অরূপের কাছে আসলেন। কি চাই তোর? অরূপ মামা, আমারে ভালোমানের কিছু গাঞ্জা দেন। মহাজনের গাঞ্জা আবার ভালোমানের হয়? এই প্রথম শুনলাম। অরূপ, এই যেমন ধরেন বিদেশি বড় বড় বোতল। খামু মামা। মহাজনের, তোর চেহারা দেখছো তো? ওইগুলা কিনা তো দূর ধরতে পারবি নাকি? অরূপ মামা, আমার শান্তি নাই, ঘুম নাই, নিদ্রা নাই, একটা দেন। মহাজনের, দূর হও। এই রুবেল কারে ধইরা লইয়া আইলি? শুন, তুই এইগুলা কিনতে পারবি না। পাও ছাড়। ছাড় কইছি। অরূপ, না, ছাড়ুম না। মহাজনের তার পকেট থেকে পিস্তল নিয়ে অরূপকে গুলি করে বসল। অরূপ একটা আর্তচিৎকার দিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। অরূপের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত ছিল অর্নিতা ও জামিলরা সবাই। গুলির শব্দ তারা বাহিরে থেকেই শুনেছে। অর্নিতা ভয় পেয়ে গেল, অরূপের কিছু হলো না তো? অরূপ একটু বাড়াবাড়ি বেশিই করতে যায় সব সময়। অর্নিতা ফরহাদকে উদ্দেশ্য করে, ফরহাদ, আপনি আর আপনারা সবাই থাকুন এখানে। আমি আর জামিল যাচ্ছি ভিতরে। জামিল, আমি যাবার পর আপনি আমার পরে যাবেন। অর্নিতা সবাইকে এগুলো বলতে বলতে সেই কারখানায় এসে ঢুকে পড়ল। অরূপকে গুলি করে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে মহাজনের। রুবেল ও অন্যদের বকে যাচ্ছে। অরূপ পা ধরে কিছুক্ষণ কাতরাতে কাতরাতে সেখানেই পড়ে গেল। পর্ব ৮। অরূপকে গুলি করে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে মহাজনের, রুবেল ও অন্যদের বকে যাচ্ছে। অরূপ পা ধরে কিছুক্ষণ কাতরাতে কাতরাতে সেখানেই পড়ে গেল। অর্নিতা সেই বিল্ডিংয়ে ঢুকে পড়ল। হাতে তার একটি মাত্র পিস্তল। জামিল অর্নিতার কথা শুনল না, সেও ভিতরে প্রবেশ করল। অর্নিতা ভিতরে ঢুকেই দেখল সেখানে অরূপ পড়ে রয়েছে। আর মহাজনের তার লোকদের সাথে বকাবকি করছে। মহাজনের তার পিস্তল নিয়ে অরূপের মাথায় তাক করার আগেই অর্নিতা তার হাতে গুলি করে দিল। লোকগুলো অর্নিতাকে এই জায়গায় দেখে ভয় পেয়ে গেল। অর্নিতার গুলির আওয়াজে ফরহাদ আর তার লোকেরা হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। অর্নিতা গুলি করে মহাজনের মাথায় তাক করেছে সেই পিস্তল। অর্নিতা ফরহাদকে উদ্দেশ্য করে, অরূপকে নিয়ে আপনারা হসপিটালে নিয়ে যান। আর শুনুন, এখানে কি হয়েছে তা বাইরে জানানোর প্রয়োজন নেই। আরেকটি কথা, অরূপের গুলি লেগেছে এটাও যেন কোথাও প্রচার না হয়। অফিসার মহাজনকে উদ্দেশ্যে করে, ম্যাডাম, একে কি করব? অর্নিতা, একে নিয়ে যান কেরানীগঞ্জের জেল হসপিটালে। আর শুনুন, সেখানকার ওসিকে বলবেন একে যেন কড়া পাহারায় রাখা হয়। মোট কথা, ওর সঙ্গী সাথীরা যেন টের না পায়। ও আমাদের হাতে ধরা পড়েছে এবং আমাদের হাতে ওদের সবকিছু চলে এসেছে। ওদের সবাইকে আমাদের স্পেশাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চে নিয়ে যান। কোনোভাবেই এদের ছাড় দেয়া যাবে না। মহাজনকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে জেল হসপিটালে। আর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে অর্নিতা তাদের অফিসে চলে গিয়েছে। সবাইকে স্পেশাল ব্রাঞ্চে পাঠিয়ে দিয়ে অর্নিতা ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছে। প্রত্যেকটা ব্রাঞ্চ বা প্রত্যেকটা সরকারি কর্মক্ষেত্রে ডাইরেক্টর বা মহাপরিচালক থাকে। আর এখানেও একজন মহাপরিচালক আছেন। ডাইরেক্টর স্যার, তোমার কি মনে হয় ওর লোকেরা জানেনি? অর্নিতা, স্যার, আমি পুরোপুরি বলতে পারছি না, তবে আমার মনে হয় এই বিষয়টা গোপন করা প্রয়োজন। ডাইরেক্টর স্যার, অর্নিতা, প্রত্যেকটা পদে শত্রুরা আঘাত করার আগেই বা মাঠে নামার আগে তাদের প্রতিপক্ষের জোর সম্পর্কে ধারণা করেই নামে। এটা নিশ্চয়ই জানো? যদি আরেকটু সহজ করে বলি, তারা আগে থেকেই আমাদের সম্পর্কে সব জানতো। তাহলে কি মনে হয়, তোমাকে বা তোমার সেই মহাজনকে তারা দ্বিতীয়বার সুযোগ দিবে? কখনোই তারা তাকে সুযোগ দিবে না। এই সমস্ত অপরাধের আর অপরাধীদের পিছনে বড় হাত আছে।
সেই সব হাতগুলো খুব বড় হয়। আমরা তাদের দেখতে তো পারবো, তবে ধরতে বা ছুঁতে পারবো না। অর্নিতা, তাহলে আমরা এখন কি করব স্যার? আমাদের সহকর্মী হাসপাতালের বেডে পড়ে আছে। ওরা হাজার হাজার অন্যায় করে ওরা পার পেয়ে যাবে। আর আমাদের মতো সৎ কর্মঠ অফিসাররা ওদের হাতের পুতুল হয়ে থাকবে? ডাইরেক্টর স্যার, শান্ত হও অর্নিতা, তোমার বাবার গর্ব তুমি। ঠান্ডা মাথায় সব কাজ করো। অরূপকে নিয়ে আমিও অবাক হয়ে গেছি। এটা চিন্তার বিষয়। দুটোই চিন্তার বিষয়। তবে তোমাকে সবকিছু ঠান্ডা মাথায় ভাবতে হবে। ওরা এখনও হয়তো সবকিছু জেনে নিজেদের স্থান পরিবর্তন করে ফেলেছে। অর্নিতা মাথা নিচু করে, জি স্যার। ডাইরেক্টর স্যার, আমাদের এখন অরূপকে দেখে আসা উচিত। অরূপকে আইসিইউতে রাখা হয়েছে। অপারেশন করে গুলি বের করে ফেলেছে ডাক্তাররা। অরূপ এখন গভীর নিদ্রায় আচ্ছাদিত। পাশেই অরূপের মা কান্না করছে। অরূপের বাবার মুখে কোন শব্দ নেই, পাথর হয়ে বসে আছেন। অরূপদের আত্মীয় স্বজনদের কাউকে জানানো হয়নি অরূপের ব্যাপারে। কারণ উপর মহল থেকে নিষেধাজ্ঞা করা হয়েছে অরূপের গুলিবিদ্ধের কথা যেন কেউ না জানে। তার গুলিবিদ্ধের কথা জানা মানে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। অর্নিতা আইসিইউর বাইরে অবস্থানরত অরূপের মায়ের কাছে গিয়ে বসল। সন্তানের এমন অপ্রত্যাশিত দুর্ঘটনা হয়তো কোন মাই চান না। পর্ব 9। অর্নিতা আইসিইউর বাইরে অবস্থানরত অরূপের মায়ের কাছে গিয়ে বসল। সন্তানের এমন অপ্রত্যাশিত দুর্ঘটনা হয়তো কোন মাই চান না। অর্নিতা, শান্ত হন আন্টি, ভেঙ্গে পড়বেন না। সব ঠিক হয়ে যাবে। অরূপের মা, কিভাবে শান্ত হব মা? আমার ছেলেটার হঠাৎ করে এমন কেন হলো? ও তো সুস্থই ছিল, তাহলে হঠাৎ এমন কেন হলো? তুমি কি বলতে পারো মা? অরূপের বাবা কি হয়েছিল আমাকে বলতে পারো একটু? অর্নিতা তারপর তাকে সব খুলে বলতে লাগল। প্রথম থেকে সব শোনার পর তিনি নিজেও আঁতকে ওঠেন। অরূপের সব শুনে ডুকরে কেঁদে ওঠেন। অরূপের মা, মামনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি ঠিক সময়মতো না পৌঁছাতে তাহলে কি সর্বনাশী না হতো? দোয়া করি মা দীর্ঘজীবী হও। আজ তুমি বা তোমরা সবাই সময়মতো না গেলে কি সর্বনাশী না হতো? অর্নিতা তাকে বুঝিয়ে শান্ত করে উঠে দাঁড়ালো। ডাইরেক্টর স্যার ডাক্তারদের সঙ্গে দেখা করে কথা বলছেন। অরূপ এখনো আইসিইউতে, একটু সুস্থ হলে কেবিনে ট্রান্সফার করা হবে। ডাইরেক্টর স্যার সবার সঙ্গে অরূপের বিষয়ে আলোচনা করে বেরিয়ে গেলেন। অর্নিতাও কিছুক্ষণ কথা বলে আবার চলে গেল অফিসে। ইনভেস্টিগেশন সেন্টারে এসেছে অর্নিতা। হাত ঘড়িতে সময় রাত 12:20। ঘড়ি দেখতে দেখতে অর্নিতা তার পাশের লোকটিকে বলে উঠল, আরেকটু পানির ছিটা দিন, কম হয়ে গেছে। আবারও এক বালতি পানি চোখে মুখে ঢেলে দেওয়া হলো। লোকটির চোখে ঘুম, ডুলু ডুলু চোখে টেবিলেই বসা দেয়। ঘুমের ওষুধ কাজ করতে শুরু করেছে। অর্নিতা সময় নষ্ট না করে বল, মহাজনের অধিকারীর পর আর কে এই পথে আছে? লোকটি ডুলতে ডুলতে নিভু নিভু চোখে অর্নিতার দিকে তাকিয়ে আছে। অর্নিতা ধমক দিয়ে বল, বুঝেছি, এভাবে হবে না। ওকে নিয়ে চলুন আমাদের টর্চার সেলে। অর্নিতার কথামতো লোকটিকে এবার টর্চার সেল নিয়ে যাওয়া হলো। অর্নিতা চেয়ারে বসে আছে। লোকটির চুল টেনে ধরে রয়েছে একজন। আরেকজন তাকে মোটা লাঠি দিয়ে ইচ্ছে মতো পিটিয়ে যাচ্ছে। অর্নিতার সহ্যের সীমা পেরিয়ে গেল, হাতে পিস্তল নিয়ে লোকটির কপালে ঠেকিয়ে বলল, সোজা উপরে উঠার প্ল্যান করেছিস নাকি? চল তোর প্ল্যান সাকসেসফুল করি। এত এত টর্চারের পরেও নিজের বসের কথা প্রকাশ করছিস না। এতটা তো এখন একজন সাধারণ মানুষ তার দেশের প্রতিও দেখায় না। নিজে মার খাবি, তারপর ও কিছু স্বীকার করবি না। পিস্তলের ট্রিগারে চাপ দেওয়ার আগেই লোকটি নেতিয়ে যাওয়ার শরীর নিয়ে অনেক কষ্টে অর্নিতার পা জড়িয়ে ধরল। লোকটি, ম্যাডাম, বলছি ম্যাডাম, মারবেন না। আমাদের কাছে স্পালাই করে ভারত আর মায়ানমার। অর্নিতা, এটা আমরা জানি। কার হয়ে কাজ করিস? লোকটি, উনি খুব ক্ষমতাধর ব্যক্তি। ওনার কথায় সব চলে ম্যাডাম। উনি সবাইকে ফাঁসাতে পারে, বাঁচাতে পারে। অর্নিতা, কে সে? লোকটি খানিকটা ইতস্ততবোধ করছে বলতে। অর্নিতা আবার জিজ্ঞাসা করল, কে সে? লোকটি কিছুক্ষণ ভেবে তারপর বলে উঠল, জানে আলম চৌধুরী। অর্নিতা কিছুটা চমকে গিয়েছে। অনেক দিনের চেনা নাম। হাজারো চেষ্টা করেও বের করতে পারছিল না জানে আলমের কোন খোঁজ। লোকটির দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করতে লাগল।
অর্নিতা জানে আলম চৌধুরী? কোথায় তিনি? লোকটি উনি দেশে থাকেন না, দুবাই থাকেন। তবে এতটুকু বলতে পারবো উনি দেশের বাইরে থেকেও সবকিছু পরিচালনা করেন। অর্নিতা আমাকে জানে আলমের সহচরী বা তার সঙ্গে যোগাযোগ আছে এমন কেউ থাকলে বল। লোকটি মহাজনের অধিকারী সহ আরও অনেকে আছে। অর্নিতার চোখ লাল হয়ে গেছে। প্রতিশোধ, তীব্র প্রতিশোধ। প্রতিশোধের নেশায় সে মত্ত যেন। মস্তক দ্বিখণ্ডিত করলেও যেন শরীরের যে তাপ তা কমবে না। অর্নিতা জানে আলম চৌধুরী দেশে কখনো এসেছে? লোকটি জানি না ম্যাডাম। তবে এতটুকু বলতে পারবো সে এই 20 বছরে দেশে আসেনি। অর্নিতা ঠিক আছে, বলেই বেরিয়ে গেল। হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। সেই লোক যার জন্য সে অনাথ। সেই লোক যার জন্য লোকেরা তাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত। বাসায় এসেই দৌড়ে বাবার রুমের কাছে গেল। গিয়ে বাবার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। জাহিদ আফসারি বই পড়ছিলেন। মেয়েকে এভাবে আসতে দেখে চমকে গেলেন। অর্নিতার মাও আসলেন মেয়েকে কাঁদতে দেখে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, কি হয়েছে অর্নিতা? কাঁদছিস কেন? অর্নিতা, আমি আমার আম্মুর হত্যাকারীর খোঁজ পেয়েছি মামনি। অর্নিতার মা অবাক চোখে তাকিয়ে আছেন। এত বছর পর সেই লোকের দেখা কি করে পেল? পর্ব 10। অর্নিতা, আমি আমার আম্মুর হত্যাকারীর খোঁজ পেয়েছি মামনি। অর্নিতার মা অবাক চোখে তাকিয়ে আছেন। এত বছর পর সেই লোকের দেখা কি করে পেল? অর্নিতার মামনি, কি বলছিস তুই? জানে আলম তো সেই 20 বছর ধরেই দেশে নেই। তার খোঁজ আজ পর্যন্ত তোর বাবাই পায়নি আর তুই কিনা পেয়ে গেলি? অর্নিতা, আমি পেয়েছি মামনি, আমাকে মহাজনের অধিকারীর লোকেরা বলেছে সে দুবাই থাকে। জাহিদ আফসারি দুবাই কোথায় থাকে? আর তাকে পাবেই বা কি করে? অর্নিতা, এতদূর যেহেতু এসেছি তাকে খুঁজে বের করতেও আমার সময় লাগবে না। জাহিদ আফসারি, কিন্তু তাকে ধরা যে কঠিন মা। আমি তোমার জীবনের ঝুঁকি নিতে পারবো না। আর এত সহজ নয়, সে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবশালী কোন ব্যক্তি। এত সহজে সে ধরা দিবে না। অর্নিতা, আমি এত কিছু জানি না। বাবা, বুঝার চেষ্টা করো, ওর কারণে আমি আমার শৈশব হারিয়েছি। পাড়া প্রতিবেশী আমার উপর আঙ্গুল তুলত। আমার মা এতগুলো লোকের ধারা ধর্ষণের শিকার হলো। রাতের আধারে খালপাড়ে তাকে মেরে ফেলে আসলো। কেউ যখন তার অপরাধ নিয়ে কিছুই বলছে না, কেস নিচ্ছে না, আমার বাবাই সেই কেস নিয়েছিল আর আমার বাবাকে তারা নৃশংসভাবে খুন করল। তুমিই বলো আমি কি করে চুপ থাকতে পারি? জাহিদ আফসারি, তবুও মা, তুমি ওই কেসে যেও না। আমি স্পেশাল ফোর্সের ব্যবস্থা করছি। তারা তাকে ধরার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর একটু ধৈর্যশীল হও, সময়ের আঘাত সময়ই দিবে। অর্নিতা বাবার কথা শুনে চুপচাপ তার বুকে মাথা রাখল। আর জাহিদ আফসারি মেয়েকে বুকে আগলে রাখল। অর্নিতা জানে তার বাবা তাকে কখনো নিরাশ করবে না, তবে এটাও সত্যি তাকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। সম্পর্কে জাহিদ আফসারি অর্নিতার চাচা হন। অর্নিতার বাবা আজাদ আফসারি বড় এবং জাহিদ আফসারি ছোট ভাই। আজাদ আফসারি একজন সৎ পুলিশ অফিসার, পরিবার নিয়ে তিনি চট্টগ্রামে থাকতেন। সেখানকার পরিবেশ ছিল প্রচণ্ড উগ্র এবং উচ্ছৃঙ্খল। জানে আলম ছিলেন সেই এলাকার একজন প্রভাবশালী নেতা, বলা চলে পুরোদস্তুর একজন গুন্ডা। বড় বড় মন্ত্রীরাও তার ভয়ে তটস্থ থাকত। কেউ তাকে নিয়ে ভয় কেস বা মামলা মোকদ্দমায় জড়াত না। সেই জানে আলমের নামেই কেস ফাইল করেছেন আজাদ সাহেব। জানে আলম এ নিয়ে হুমকি দিলেও তিনি তার কথার খেলাপ করেননি। সেই দিনই রাতের আধারে তার স্ত্রীকে তার বাড়িতেই জানে আলমে তার সহযোগীরা গণধর্ষণ করে এবং সেখানেই তাকে হত্যা করে মেরে ফেলে। ছোট্ট অর্নিতা তখন 4 বছরের। তার মায়ের সাথে কি হচ্ছে সে না বুঝলেও এটা ঠিকই বুঝেছিল সেদিন তার মায়ের সাথে খুব খারাপ কিছু হচ্ছে। অর্নিতার মা যখন চিৎকার করে সাহায্য চেয়েছিল তখন কেউ তার মায়ের পাশে আসেনি। অর্নিতার চোখে এখনো ভাসছে তার মায়ের আর্তনাদ। সেদিন রাতে যখন অর্নিতাদের বাড়িতে ওই লোকগুলো আসে তখনই অর্নিতার মা তাকে একটি রুমের বারান্দায় দরজা বন্ধ করে গিয়েছিল। তারপর আবার বারান্দার সঙ্গে সংযুক্ত রুমটিকেও তিনি বন্ধ করে ফেলেছিলেন। হয়তো নিজের সর্বনাশের কথা আগেই বুঝে গিয়েছিলেন। অর্নিতার বাবা রাতের ডিউটি করে বাড়িতে ফিরে এসে স্ত্রী আর মেয়েকে খুঁজে পাননি। বাড়ি থেকে বেরিয়ে তিনিও হয়ে যান লাপাত্তা। অর্নিতার মায়ের লাশ খাল থেকে উঠানোর পর পরের দিন আজাদ সাহেবের লাশও পাওয়া যায় সেই খালেই।
জাহিদ আফসারি ঢাকা থেকে চট্টগ্রাম এসে সেদিন অর্নিতাকে সেই রুম থেকে বের করে আনেন। ছোট্ট অর্নিতা সবাইকে ছেড়ে চাচার কোলে উঠে পড়ে। জাহিদ ও তার ভাই ও ভাবির শেষ সম্বলকে সেদিন বুকের মাঝে আগলিয়ে নিয়েছিলেন। অর্নিতাকে অনেকে দেখে মুখ ছিটকাত, কারণ তার মা ধর্ষিতা। ছোট্ট অর্নিতা তখন অনেক ভেঙে পড়ত। তখন তার ছায়া হয়ে পাশে দাঁড়িয়ে ছিল তারই চাচা জাহিদ আফসারি। নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করে তুলেছিলেন তাকে। এই দিকে 24 ঘন্টা পার হওয়ার পরই আজ অরূপকে কেবিনে শিফট করা হয়েছে। অরূপের কিছুটা রেসপন্স পাওয়া গিয়েছে। ডাক্তারেরা তাকে নিয়ে আশাবাদী খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠবে। অর্নিতা অরূপকে দেখতে এসেছে আজ। অরূপ কিছুক্ষণ আগেই চোখ খুলেছে। কথা বলতে না পারলেও সবার দিকে তাকিয়ে থাকে। খুব কষ্ট হচ্ছে তার কথা বলতে। অর্নিতা তার পাশেই দাঁড়িয়ে আছে। অর্নিতা, খুব কি কষ্ট হচ্ছে আপনার অরূপ? অরূপ মাথা নাড়িয়ে সায় জানালো তার কষ্ট হচ্ছে। অর্নিতা, ঠিক হয়ে যাবেন আপনি, একটু সময় লাগবে। আপনি সুস্থ হন, আমরা আবারও একসাথে কাজ করব। অরূপ একটা মুচকি হাসি দিয়ে দিল। অর্নিতাও তার সাথে হেসে উঠল। অরূপ অর্নিতার সঙ্গে কথা বলেই তার মা বাবার দিকে একবার তাকালো। অর্নিতা তা বুঝতে পেরে তার হাতের মুঠোয় নিজের হাত নিয়ে বলে উঠল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি সুস্থ হলে আঙ্কেল আন্টিও আর কান্না করবে না। তাদের একমাই সন্তান আপনি। আপনার চিন্তায় তারা সারাদিন চিন্তিত। অরূপ মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে অর্নিতার দিকে। এই মেয়েকে সে সব সময় একটা কঠিন কঠিন ভাব নিয়ে চলতে দেখেছিল। এই মেয়েকেই সে সব সময় সবার সঙ্গে শক্তভাবে কথা বলতে দেখেছিল, আর আজ এই মেয়েকেই সে এতটা নরম ভাবে কথা বলতে দেখল। আসলেই নারী জাতি সব জায়গায় সব পরিস্থিতিতে নিজেকে নিখুঁতভাবে মানিয়ে নিতে পারে। কথাটা একদম জুৎসই। অরূপ অর্নিতার মুখের দিকে তাকিয়ে থাকার কারণে অর্নিতা তাকে প্রশ্ন করল, কি ব্যথা করছে? অরূপ বুকের উপর ইশারা করে এখানে। অর্নিতা ব্যস্ত হয়ে, বুকে ব্যথা করছে? দেখি দেখি কি বেশি ব্যথা করছে? অরূপ অর্নিতাকে ব্যস্ত হতে দেখে আবার মাথা নাড়িয়ে জানালো, তেমন নয়। অর্নিতা উঠতে যাবে, অরূপ তার হাত ধরে বসতে ইশারা করল। অর্নিতা বসে পড়ল আবারও। অর্নিতা কিছুক্ষণ বসে তার সঙ্গে সময় কাটিয়ে বেরিয়ে পড়ল অফিসের জন্য। অফিসে এসে ডাইরেক্টর স্যারের সঙ্গে কথা বলল অর্নিতা। অরূপ কিছুটা সুস্থ হওয়ার পর এবং মহাজনের অধিকারীর উপর কঠিন নজরদারি রেখে তাকে সেই এলাকায় আবার পাঠিয়ে দেওয়া হবে। ডিলারদের মাধ্যমে যে করে হোক অর্নিতা জানে আলম চৌধুরীর খোঁজ বের করে ছাড়বেই। ডাইরেক্টর স্যার, ইন্টারন্যাশনাল টেরোরিজম এর উপর আমাদের অফিসারদের নজর আছে। মনে পড়েছে আমাদের একজন স্পেশাল ডিপার্টমেন্ট এর অফিসার আছেন যিনি আন্ডারওয়ার্ল্ডের এইসব কাজে খুব দক্ষ। আমি যতটুকু জানি সে সেখানকার সেই লোকদের সঙ্গে খুব সহজে মিশে গিয়েছে। তাকে এখনো কেউ চিনতে পারেনি। কারণ সেও তোমার মতো চাকরিতে জয়েন দেওয়ার পর নিজের পরিচয় লুকিয়ে দুবাইয়ে চলে গিয়েছে। এক্ষেত্রে সে খুব চৌকস, সেটা আমি বলতে পারি। তুমি চাইলে আমি তোমাকে সব তথ্য বের করে দিতে সাহায্য করতে পারি। অর্নিতা, আপনি আমাকে তার সাথে যোগাযোগ করতে সাহায্য করুন স্যার। আমি চাই আমার বাবা মায়ের খুনিকে নিজের হাতে ধরতে, তাকে শাস্তি দিতে এবং তাকে দেশের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে। ডাইরেক্টর স্যার, অবশ্যই তোমার ইচ্ছে পূরণ হবে। আমি সেই আশাই করি তোমার থেকে। অর্নিতা স্যারের সঙ্গে কথা বলেই বেরিয়ে গেল বাহিরে। পর্ব 11। অর্নিতা, আপনি আমাকে তার সাথে যোগাযোগ করতে সাহায্য করুন স্যার। আমি চাই আমার বাবা মায়ের খুনিকে নিজের হাতে ধরতে, তাকে শাস্তি দিতে এবং তাকে দেশের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে। ডাইরেক্টর স্যার, অবশ্যই তোমার ইচ্ছে পূরণ হবে। আমি সেই আশাই করি তোমার থেকে। অর্নিতা স্যারের সঙ্গে কথা বলেই বেরিয়ে গেল বাহিরে। দীর্ঘ 1 মাস পর অরূপ কিছুটা আগের থেকে সুস্থ হয়েছে। হাঁটতে কিছুটা পারে ও বেডে বসতে পারে। গুলির ক্ষতটাও শুকিয়ে গিয়েছে তার। অর্নিতা কাজের ফাঁকে ফাঁকে তাকে দেখতে চলে আসে। অরূপের মা ও বাবার সাথে বেশ ভালোই সম্পর্ক গড়ে উঠেছে তার। এরই মাঝে অর্নিতা দুবাইয়ে যাওয়ার বন্দোবস্ত করে ফেলেছে। অনেকটা কাউকে না জানিয়েই সে একাই এইসব করে ফেলেছে। অর্নিতার কাছে তার বাবা মার খুনিকে নিজের হাতে শাস্তি দেওয়াই যেন বড় চ্যালেঞ্জ এখন। এমনিতেই এতটা বছর সে এই দিনের অপেক্ষায় ছিল। এখন আর দেরি করা যাবে না।
তবে অর্ণিতা তার বাড়িতে এবং অন্যান্যদের সাথে বলেছে সে একটি কাজে থাইল্যান্ড যাচ্ছে। অর্ণিতার বাবাকেও সে এই কথাই বলেছে। তার ধারণা বাবা এই কথা শুনলে তাকে কোনকালেই আসতে দিবে না। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে অর্ণিতা, সঙ্গে তার বাবা জাহিদ আফসারি ও তার মামুনি। এই প্রথম সে বাংলাদেশের বাহিরে যাচ্ছে। তাকে এগিয়ে দিতেই তার মামুনি এসেছেন। থাইল্যান্ডের ফ্লাইট নাম্বার অ্যানাউন্স হচ্ছে। মামুনি অর্ণিতার হাত ধরে রেখেছে। আর পাশেই অর্ণিতার বাবা তাকে উপদেশ দিচ্ছে কিভাবে কি করতে হবে। অর্ণিতার জীবনে সবচেয়ে বড় শিক্ষক বা আদর্শবান ব্যক্তি হচ্ছে তার বাবা। বাবার পর আর কেউই তার জায়গায় আসতে পারবে না অন্তত। অর্ণিতার সময় হয়ে গেছে, একটু পরেই হয়তো অ্যানাউন্স হবে। মামনিকে জড়িয়ে ধরেছে সে, আজ থেকে তার যুদ্ধের শুরু। এই যুদ্ধের শেষ কবে হবে তা ঠিক নেই। মামনিকে জড়িয়ে ধরেই তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সবার আড়ালেই চোখের পানি লুকিয়ে ফেলল সে। মুখে হাসি ফুটিয়ে মামনির পায়ে হাত দিয়ে সালাম করল। বাবার পায়ে ধরে সালাম করে নিল। তিনিও অর্ণিতাকে জড়িয়ে ধরলেন। মেয়েকে এত দূরের পথ অতিক্রম করতে হবে। জাহিদ আফসরি সাবধানে থেকো। কোন সমস্যা হলে আমাকে জানিয়ে দিও। অর্ণিতা জি। জাহিদ আফসারি তোমার জন্য সব সময় আমার আশীর্বাদ রয়েছে, যাও সময় হয়ে গেছে, তোমাকে আর ধরে রাখতে চাই না। অর্ণিতা ঠিক আছে বাবা, মামুনি তোমরা নিজেদের খেয়াল রেখো, যাই। অর্ণিতা সবাইকে বিদায় জানিয়ে চলে গেল তার গন্তব্যে। থাইল্যান্ডের থেকে দুদিন পরই সে দুবাই শহরে পৌঁছবে। দীর্ঘ সময়ের পর থাইল্যান্ডে ল্যান্ড করল বিমানটি। অর্ণিতা সেখানকার একটি রেস্টুরেন্টে অপেক্ষা করতে লাগলো এক বিশেষ ব্যক্তির জন্য। যার জন্যই অর্ণিতার এখানে আসা আর সবাইকে থাইল্যান্ডের কথা বলাও এই কারণে। অর্ণিতার গায়ে স্লিভলেস একটি গাউন। হাইলাইট করা মেকআপের কারণে আসল চেহারা তেমন ফুটে ওঠেনি। বাস্তব ও মেকআপ বিহীন চেহারায় তার সৌন্দর্য যেমন ফুটে উঠে, মেকআপে যেন সেই সৌন্দর্য ফিকে হয়ে গেছে। অর্ণিতার চালচলন দেখে কেউ সহজেই বুঝতে পারবে না সে একজন গোয়েন্দার কর্মকর্তা। বাঙালি নারী হলেও আজ তাকে অন্যরকমই লাগছে। বরং সবাই তাকে কোন মডেলই ভেবে নিবে। এরই অর্ণিতার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রতীক্ষিত সেই ব্যক্তিটি চলে এলো। অর্ণিতা হয়তো জানেই না তার উপরে একজন নজর রেখেছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে অর্ণিতা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। দীর্ঘ জার্নির পর এমনিতেই সে এয়ারপোর্টের ওয়াশরুমে ফ্রেশ হয়েছিল। এখন আবার এখানে এসেও অর্ণিতা ওয়েটারকে ডেকে একটি কফির অর্ডার দিয়ে দিল। এর মধ্যেই একটি লোক তার সামনের চেয়ারটিতে বসে পড়ল। অর্ণিতা তার হ্যান্ড ব্যাগ থেকে মোবাইল বের করে এখানকার সময় আর ম্যাপ দেখতে লাগল। অর্ণিতা তার দিকে একবার তাকিয়ে থেকে আবার মোবাইলে নজর দিল। লোকটি হাই, আই এম দেহন, আই থিঙ্ক ইউ আর ফ্রম বাংলাদেশ। এম আই রাইট? অর্ণিতা মোবাইলের দিকে তাকিয়ে ইয়েস, আই এম বাংলাদেশি। লোকটি ওর, ক্যান আই টক টু ইউ ইন বাংলা? অর্ণিতা ওয়াই নট? লোকটি থ্যাংক ইউ সো মাচ। লোকটি আসলে আপনাকে দেখে আমার ভালো লাগলো। বাঙালি মেয়ে থাইল্যান্ডের শহরে এসে একা একটা রেস্টুরেন্টে একা একা বসে আছেন, তাই ভাবলাম একটু আপনার সাথে সময় কাটানো যাক। অর্ণিতার কাছে বিরক্ত লাগছে, তবুও ধৈর্যের সহিত উত্তর দিল অবশ্যই। অর্ণিতা এবার উঠে দাঁড়ালো। লোকটিও দাঁড়িয়ে পড়ল অর্ণিতার সাথে। এর মাঝেই একটি মেয়ে ডেকে উঠল। আর লোকটিও সেই দিকে ফিরে তাকালো। ও তার মানে লোকটির নাম সাব্বির। পিছনে ফিরে তাকানোর ফলে অর্ণিতার মনে হলো লোকটির ব্যাক পকেটে কিছু একটা দেখেছে সে। অর্ণিতা দেখেও না দেখার ভান করে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হলেও থাইল্যান্ডের সবচেয়ে দর্শনীয় স্থান হচ্ছে পাটায়া। পাটায়া যে শুধু শহর তা নয়, এখানে বিভিন্ন বড় বড় পর্যায়ের লোকজনের সমাগম। এখানে রাজনীতি থেকে শুরু করে বড় বড় মাফিয়াদের অঞ্চল এই পাটায়া। অর্ণিতা দিনভর ঘোরাঘুরি করে এখানকার একটি হোটেলে উঠে পড়েছে। পরিবারের সবার সঙ্গে কথা বলল কিছুক্ষণ, তারপর শুয়ে পড়ল বিছানায়। অরূপ ফোন করেছে সবেমাত্র। অরূপ, মিস অর্ণিতা আমাকে বিদায় না জানিয়ে চলে গেলেন, কাজটা কিন্তু একদম ঠিক নয়। অর্ণিতা সরি, সময় পাইনি জানানোর। অরূপ, কখন সময় হবে আপনার? অর্ণিতা চুপ করে আছে, তারপর বলল বিশেষ একটা কাজ পড়ে গিয়েছিল তাই চলে এসেছি, যখন কাজ শেষ হবে তখন আপনার সাথে দেখা করে সব বলবো। অরূপ, ও
আচ্ছা ঠিক আছে, সেই বিশেষ কাজের শেষে বিশেষ দিনে আপনার সাথে আমার দেখা হবে আবারও। কি দেখা করবেন তো? অর্নিতা জি। অরূপ আচ্ছা রাখছি তাহলে কাল কথা হবে আবারও। অর্নিতা আচ্ছা আমিও কাল আপনার সাথে কথা বলবো। রেস্টুরেন্টের আবারও এসেছে অর্নিতা। দিহান রূপী সাব্বির এই মাত্রই এসেছে এখানে। অর্নিতা যেন এই সময়েরই অপেক্ষায় ছিল। সাব্বির আজ আবারও একটা মেয়ের সাথে, তবে আরও কয়েকজন তার সঙ্গে আছে। সাব্বির বসা থেকে উঠে সিঁড়ির কাছে একটা জায়গা এগিয়ে দাঁড়িয়েছে। অর্নিতা ও পিছু নিয়ে তার পিছন দিয়ে গিয়েছে। সিগারেটের গন্ধ পাচ্ছে সে। অর্নিতা আরেকটু কাছে যেতেই সাব্বির এক টান দিয়ে তাকে সিঁড়ির পাশেই সেই রুমে নিয়ে গেল। অর্নিতার মুখে তার হাত আর ওর হাতগুলো তার হাতের মুঠোয়। অর্নিতা তার পা দিয়ে লোকটির পায়ে জোরে লাথি দিয়ে দিল। লোকটি কিছু বুঝে ওঠার আগেই অর্নিতা পকেট থেকে পিস্তল বের করে লোকটির বুকের পাশে ধরল। অর্নিতা হ্যান্ডস আপ মিস্টার দিহান আয়াজ খান। ক্রিমিনালদের সঙ্গে হাত মেলানোর জন্য আপনাকে আইনের আওতায় নেওয়া হলো। দিহান কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল। এমন ভাব যেন সে আকাশ থেকে পড়ল সবেমাত্র। কিছুক্ষণ এভাবে থেকে হেসে দিয়ে অর্নিতার হাতে হাত মিলিয়ে নিল। অর্নিতাও হেসে দিল। দিহান কেমন কাটল থাইল্যান্ডের প্রথম দিন? অর্নিতা ভালোই। দিহান গুড। একটা গুরুত্বপূর্ণ কথা আমার সঙ্গে। অর্নিতা আপনার সঙ্গে অবস্থান করা লোকগুলো এবং মেয়েগুলোর থেকে সাবধানে চলবো তাই তো? দিহান হ্যাঁ, ওরাও। ওরা যেন কোনভাবেই বুঝতে না পারে আমরা এক, এবং আমাদের কাজ হচ্ছে ক্রিমিনালদের সব ইনফরমেশন সরকারের কাছে পৌঁছে দেওয়া। অর্নিতা হুম, আপনার কি মনে হয় কতটুকু আমরা এগুতে পারবো? দিহান আমি পুরোপুরি আশাবাদী। এখান থেকেই তুমি জানে আলমের খোঁজ পেয়ে যাবে। শুনো কাল সকাল বেলায় আমার সঙ্গে শহর থেকে একটু দূরেই একটি গ্রাম আছে, সেখানে আমার সাথে দেখা করতে আসবে। সেখানে আমি তোমাকে সবকিছু খুলে বলবো। কি করে কি করতে হবে। অর্নিতা আচ্ছা, তাহলে কাল দেখা হচ্ছে আবারও। দিহান হুম, এখন চলো। বেশিক্ষণ সময় হলে ওরা আমাকে খুঁজতে শুরু করবে। পর্ব 12। দিহান আমি পুরোপুরি আশাবাদী। এখান থেকেই তুমি জানে আলমের খোঁজ পেয়ে যাবে। শুনো কাল সকাল বেলায় আমার সঙ্গে শহর থেকে একটু দূরেই একটি গ্রাম আছে, সেখানে আমার সাথে দেখা করতে আসবে। সেখানে আমি তোমাকে সবকিছু খুলে বলবো। কি করে কি করতে হবে। অর্নিতা আচ্ছা, তাহলে কাল দেখা হচ্ছে আবারও। দিহান হুম, এখন চলো। বেশিক্ষণ সময় হলে ওরা আমাকে খুঁজতে শুরু করবে। পরের দিন সকাল। অর্নিতা আর দিহান একসঙ্গে হেঁটে চলেছে। গ্রাম্য পরিবেশ বলেই হয়তো খুব সুন্দর দৃশ্য। অর্নিতা আর দিহান মিলে হাঁটতে হাঁটতে একটি গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ল। অর্নিতা আমি তো আমার সম্পর্কে সবই বলে দিলাম। আপনিও কিছু বলুন শুনি। দিহান আমার আর কি বাবা রিটায়ার্ড প্রফেসর। আর ভাইয়া একটা বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার। আর আমি এই পেশায় বলতে পারো শখের বসেই এই পেশায়। অর্নিতা আপনার বাবা মাও কি দিতে চায়নি? দিহান না। অর্নিতা সবারই দেখছি এরকম সমস্যা। দিহান হুম, আচ্ছা শুনো আমি তোমাকে এখন আমাদের কাজ নিয়ে বলবো। এখানকার একটি হোটেলে জানে আলমের লোকজন অনেক মেয়েকে আটকে রেখে দেহ ব্যবসা করাচ্ছে। আর কিছু নতুন মেয়েকেও ধরে এনেছে যারা প্রায়ই কিশোরী বয়সের। শুধু ওই নয়, এখানে আরও বড় বড় আন্ডারওয়ার্ল্ডের আসামি আছে যাদের ধরা প্রায় কঠিন। ওদের লোকজন আছে এবং এরা চক্রবদ্ধভাবে এই কাজে সংযুক্ত রয়েছে। আমার সঙ্গে সেদিন যাদের যাদের দেখেছ তারাও সেই পেশায়। অর্নিতা এখন আমাকে কি করতে হবে? দিহান বেশি কিছু না, তুমি শুধু ওদের জানিয়ে দিবে তুমি আমার মাধ্যমে এই পেশায় এসেছ। আর কিছুই করতে হবে না তোমাকে। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে। ওদের উপর তোমার বিশ্বাস অর্জন করাতে হবে। এক কথায় ওদের চালচলন কথাবার্তা ওদের সবকিছু অনুসরণ করতে হবে। কারণ এরা সাধারণ কোন ক্রিমিনাল না, এরা সবকিছুতেই নিখুঁতভাবে করতে পছন্দ করে। ওরা প্রথম অবস্থায় নজর রাখতে পারে। তাই তোমাকে সব অবস্থায় মানিয়ে নিতে হবে। আর আমি তো আছি তোমার পার্টনার হিসেবে। অর্নিতা হেসে দিয়ে হুম পার্টনার। রাতের শহুরে সৌন্দর্য যেন ফুটে উঠেছে পাটায়া শহরে। আলোর ঝলকানিতে যেন চোখ ধাঁধিয়ে উঠছে। শহুরে উন্মাদনাও যেন বেড়ে উঠেছে এই শহরের মানুষদের উপর। দলে দলে সবাই বেরিয়ে পড়েছে। রাতের পাটায়াতে ক্লাবগুলো বেশ জমে উঠে।
ক্লাবের ভিতর ঢুকতেই নজর পড়ল কিছু ছেলে ও মেয়ে বাইরে যে যার মতো বসে সিগারেট খাচ্ছে আর বসে বসে গল্প করছে। অর্ণিতা ওদের দিকে একটু নজর দিয়ে ভিতরে প্রবেশ করল। ভিতরে ক্লাবে নাচ গানের আসর জমেছে। ছেলে বুড়ো থেকে সবাই সমান তালে মদ্যপান করে, নেশায়বুধ হয়ে নেচে যাচ্ছে। অর্ণিতাও কিছুটা তাদের মতোই সেজেছে। কিছুটা সামনে যেতেই দেখল দিহান বসে আছে, সঙ্গে আছে সেদিনের মেয়েগুলো ও আরো কিছু লোক। অর্ণিতা তাদের সামনে যেতেই দিহান তাকে ডেকে উঠল, এসে গেছো তুমি? এই যে। ওহ, সরি সরি, আমি তো বলেই গেছি ওরা তো বাঙালি নয়। দিহান, মিস হেনজেল, ইটস নাইলা, আই টোল্ড অ্যাবাউট হার ইয়েস্টারডে। আর ইউ রিমেম্বার ইট? মিস হেনজেল এই হচ্ছে নাইলা, যার কথা আমি গতকাল আপনাকে বলেছিলাম। মনে আছে আপনার? হেনজেল, ইজ ইট শি? এ কি সে? দিহান, ইয়ে। হ্যাঁ, হেনজেল, ও মাই গড, শি ওয়াজ সো বিউটিফুল। ডিড ইউ সি হার ফেস? সো বিউটিফুল। প্লিজ সিট হিয়ার। হায় ঈশ্বর, সে সত্যিই খুব সুন্দর। তুমি কি তার চেহারা দেখেছ? খুব সুন্দর। অর্ণিতাকে ইশারা করে দয়া করে বসুন। অর্ণিতা, থ্যাঙ্কস, ধন্যবাদ। হেনজেল, বাট দিহান, আর ইউ শিওর দ্যাট শি ক্যান ডু লাইক ইউএস? কিন্তু দিহান, তুমি কি নিশ্চিত সে আমাদের মতো সব করতে পারবে? অর্ণিতা, অফ কোর্স আই ক্যান ডু এভরিথিং লাইক এভরিওয়ান এলস। ওয়াই আই কান্ট? অবশ্যই আমি অন্যদের মতো সবকিছু করতে পারি। আমি কেন পারবো না? পাশে বসা মেরিন্ডা, লিসন মিস। হোয়াট ইজ ইয়োর নেম? ও নাইলা। লিসন, দিস ইজ নট সো ইজি। উই হ্যাভ লেফট আওয়ার কান্ট্রি। ইটস নট সো ইজি। ইটস ভেরি টাফ। এভরিওয়্যার পুলিশম্যান। শুনুন মিস, কি যেন নাম? ওহ নাইলা। শুনুন, এটা এত সহজ কাজ নয়। আমরা আমাদের দেশ ছেড়েছি। এটা এত সহজ কাজ নয়। এটা অনেক কঠিন। সর্বত্র পুলিশের লোক। অর্ণিতা, ইয়েট আই এগ্রি টু ডু ইট। এখনো আমি এটা করতে রাজি। মেরিন্ডা, বাট। কিন্তু। থিনচিনফু, শাট আপ, লেট হার টক। মিস নাইলা, উই ওয়ান্ট ইউ টু ওয়ার্ক ফর ইউএস। চুপ করুন, কথা বলতে দিন তাকে। অর্ণিতাকে উদ্দেশ্যে করে, মিস নাইলা, আমরা চাই আপনি আমাদের হয়ে কাজ করুন। মেরিন্ডা দাঁত কিরমিরিয়ে থিনচিনফুর দিকে একবার তাকালো তো আরেকবার অর্ণিতার দিকে। অর্ণিতার মুখে রহস্যময় হাসি। দিহান থিনচিনফুর সঙ্গে অর্ণিতাকে দিয়ে কি করা যায় বলতে লাগল। অর্ণিতার যেহেতু এটা প্রথম কাজ, তাই তাকে বেশি কিছু করতে দেওয়া হবে না। তবে তাদের সঙ্গে মিলে একসাথেই সব কাজ করতে হবে। অর্ণিতা তাদের কথায় সায় দিল। অর্ণিতাকে নিয়ে তারা সবাই মিলে দুবাই শহরে যাবে। সঙ্গে নিয়ে যাবে পাচার করা সেই তরুণীগুলোকে যাদের তারা বলেছিল মিডিয়ায় কাজ করিয়ে দিবে। অসহায় মেয়েগুলো নিম্নবিত্ত পরিবার থেকে আগত। যারা এসেছে তাদের মধ্যে বেশিরভাগই মিডিয়ায় বানাচের আশায় যোগ দেয়া মেয়ে। আবার অনেকেই জীবিকার তাগিদে এসেছে যদি কিছু করা যায়। কিন্তু তারা হয়তো জানেই না তাদেরকে নিয়ে কেমন জঘন্য খেলায় মেতে উঠছে এক শ্রেণীর মানুষ নামে অমানুষ। অর্ণিতাকে নিয়ে আসা হলো একটি বিল্ডিংয়ে। সঙ্গে দিহানও এসেছে। বিল্ডিংটাতে ঢুকার পর সবগুলো মেয়ে জড়ো হয়ে হুমড়ি খেয়ে পড়ল দিহানকে দেখে। কেউ বলছে কবে দুবাই যাবে, কেউ জেরা করছে কেন এত দেরি হচ্ছে। মেয়েগুলোর মুখও কেমন চুপসে গেছে। দীর্ঘ 15 দিন এখানে রয়েছে। আটকে রেখে পশ্চিমা সাজে গড়ে তুলেছে। বাঙালিয়ানার কোন কিছুই নেই। কাউকে ইচ্ছের বিরুদ্ধে নাচাচ্ছে। দিহান সবাইকে উদ্দেশ্যে করে, এই শুনো তোমরা, এই তোমাদের নতুন ম্যাম। এর নাম নাইলা। ওর কথা মতো ভালোভাবে চলবে। ওর অবাধ্য হবে না। না হলে শাস্তি পেতে হবে। শাস্তি কি পেতে চাও তোমরা? অর্ণিতার কাছে মেয়েগুলোর মুখ দেখে মনে হলো ভয় পেয়েছে তারা। সবার দিকে এক নজর বুলানোর পর যা বুঝল, শাস্তির কথা শুনেই সবাই যে যার কাজে চলে যাচ্ছে। কিশোরী বয়সের এই মেয়েদের চঞ্চলতার বয়স, সেই বয়সে এই পাচারকারীদের হাতে পড়া যেন শেকলের মতো। মেয়েগুলো তো তা জানেই না। অর্ণিতা তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, শুনো তোমরা, আজ আমি তোমাদের কিছু শিখাবো। শিখবে কি তোমরা? মেয়েগুলো ভয়ে ভয়ে, জি শিখব। অর্ণিতা দিহানের পাশে যেয়ে, শুনুন ওদের পাশে ওই মহিলাগুলোকে চলে যেতে বলুন। দিহান, কেন? অর্ণিতা, যা বলছি তাই করুন। দিহান, উল্টা পাল্টা কিছু করো না। উপরে দেখো সিসি ক্যামেরা। এখানে কিন্তু স্পিকারও আছে। অর্ণিতা একবার উপরের দিকে তাকিয়ে, হুম দেখেছি, আপনি যান।
দিহান মহিলাগুলোকে নিয়ে বের হয়ে গেল। অর্নিতা, মেয়েরা সবাই আমার কথা মন দিয়ে শুনো। শুধু কি নাচলে হবে? আজ আমি তোমাদের সেফটি নিয়ে কথা বলবো। শুনবে কি তোমরা? মেয়েরা, জি। অর্নিতা, কারাটে শিখেছ তোমরা? মেয়েরা এখন সাথে বলে উঠল না। অর্নিতা, ফাইটিং করতে দেখেছ? সবাই একসাথে বলে উঠল জি। অর্নিতা, আজ আমি তোমাদের কিছু টিপস এবং ট্রিক্স শিখাবো, যেটা আমি আমার স্কুলে এবং কলেজ লাইফে শিখে এসেছি। সবাই অতি উৎসাহিত হয়ে জি শিখব। অর্নিতা তাদের কিছু বেসিক এবং প্রথম পর্যায়ের কারাটের ট্রিক্স শিখিয়ে দিল, যেটা প্রায় প্রত্যেকটা মেয়েকে শিখানো হয় প্রাথমিক পর্যায়ে কোন হামলা বা নিগ্রহের থেকে বাঁচতে। অর্নিতা, হাসো, সবাই হাসো। শুনো, আমি যেকদিন আছি তোমাদের সব ধরনের ট্রিক্স শেখাবো। মেয়েগুলো প্রাণভরে হেসে যাচ্ছে। অর্নিতার মনে হলো একটু আগের গুমট ভরা মুখগুলো যেন প্রাণহারা ছিল। এখন সেই মুখগুলোতে যেন প্রাণের সঞ্চার হয়েছে। অর্নিতা মেয়েগুলোর সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে এলো। হোটেলে এসে সে তার মুখের মেকআপ তুলে ফেলল। মেকআপের আড়ালে লুকানো সেই প্রতিচ্ছবির দিকে একবার তাকালো। আড়ালেও সে যেমন, সবার সামনেও সে ঠিক তেমনই। তার মাঝে নেই কোন খুঁত, আছে শুধু ক্ষত। ক্ষুদ্র নয়, বিরাট সেই ক্ষত। এই ক্ষত সেরে যাওয়ার মতো নয়, বিস্ফোরার মতো বিধ্বস্ত করে ছাড়ে এই ক্ষত। অর্নিতা ওয়াশরুম থেকে বেরিয়ে ফোন হাতে নিয়ে দেখল বাবার ফোন। সঙ্গে সঙ্গে বাবার ফোনে কল করেই কথা বলতে লাগল। সকাল বেলা দরজায় তীব্র নখ বেজে উঠল। ঘুমু ঘুমু চোখে টলতে টলতে দরজা খুলেই বিস্ময় তার চোখগুলো কুঁচকে এলো। সাদা ও লালের সংমিশ্রণে একটি লিলি ফুলের তোড়া। সুন্দর সেই ফুলের তোড়া যেন তাকে টানছে। সব ধরনের ইচ্ছাকে বিসর্জন দিয়ে হোটেল রুম থেকে বের হলো সে। কে দিয়েছে এই ফুলের তোড়া? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছে না। লিলি ফুলের তোড়াটা ছুঁতে গিয়ে এক পা পিছিয়ে গেল সে। কেউ তো ইচ্ছে করে ওর ক্ষতি করার উদ্দেশ্যে দিতে পারে। রুমে এসে হোটেল সার্ভিসের লোকদের ফোন করল সে। অর্নিতা, হ্যালো। রুম নোর 31 স্পিকিং। ইজ দিস রুম সার্ভিস নাম্বার? সার্ভিসম্যান, ইয়েস ম্যাডাম। অর্নিতা, ডিড এনিওয়ান ওয়ান্ট টু নো এনিথিং অ্যাবাউট মি? সার্ভিসম্যান, নো ম্যাডাম। অর্নিতা, প্লিজ চেক ইয়োর হোটেল ইনফরমেশন। সার্ভিসম্যান, ওকে ম্যাডাম। অর্নিতা রুম সার্ভিসের সঙ্গে কথা বলেই আবার গিয়ে ফুলের তোড়ার সামনে দাঁড়ালো। নাকে একটি মাস্ক পরে নিল। লিলি ফুলের ঘ্রাণ তার খুব প্রিয়। এতটা প্রিয় ঘ্রাণ হওয়ার পরেও মাস্ক পরে ফুলের তোড়াতে হাত দিল। একটি ফুল ছিঁড়ে হাতে নিয়ে দেখতে লাগল। ফুলটি দেখতে দেখতে একসময় ফুলের তোড়া থেকে একটি চিরকুট খসে পড়ল। চিরকুটটি দেখা মাত্র তুলে নিল হাতে। সবার জীবনের গুগলির সমাধান করতে গিয়ে নিজের জীবনের গুগলি সমাধান করতে পিছিয়ে যেও না। অর্নিতার মুখ থেকে বেরিয়ে এলো বড় অদ্ভুত বাক্য। আরেকটি চিরকুট পেল সে। হ্যাপি বার্থডে মিস আনেটা ইফসারি। পর্ব 13। সবার জীবনের গুগলির সমাধান করতে গিয়ে নিজের জীবনের গুগলি সমাধান করতে পিছিয়ে যেও না। অর্নিতার মুখ থেকে বেরিয়ে এলো বড় অদ্ভুত বাক্য। আরেকটি চিরকুট পেল সে। হ্যাপি বার্থডে মিস আনেটা ইফসারি। অর্নিতা চিরকুটটা হাতে নিয়ে ভালোভাবে দেখল। চিরকুটটা লাল কালিতে লেখা। গোটা গোটা হাতের লেখা, খুব সুন্দর। এই হাতের লেখাটা খুব চেনা। কোথায় দেখেছে? খুব পরিচিত। কার হাতের লেখা এটা? কে জানে তার পছন্দের কথা? লাল আর সাদা লিলি যে তার পছন্দ। লাল রঙ্গ পছন্দ, এটাও জানল কিভাবে? চিরকুটটা বেড সাইড টেবিলের উপর রেখে দিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল সে। শাওয়ার শেষ করে এসে হোটেল সার্ভিসম্যানদের ফোন করল। আর ইউ গট সামথিং? হোটেল সার্ভিসম্যান, নো ম্যাডাম। উই ডাইডেন্ট গেট এনিথিং। অর্নিতা, ও সেন্ড মি এ ব্রেকফাস্ট। হোটেল সার্ভিসম্যান, ওকে ম্যাডাম। হোটেল সার্ভিসম্যানদের সঙ্গে কথা বলার পর বাবার সঙ্গে কথা বলতে লাগলো অর্নিতা। মাম্নি, বাবা, ভাই বোন এদের সবার সঙ্গে কথা বলার পর ফোন নিয়ে অরূপকে একটা কল করল। অরূপকে ফোন করার পর ফোন বন্ধ পেল সে। তবে হোয়াটসঅ্যাপ গিয়ে তাকে পেয়েও গেল সময় মতো। তারপর দুজনে মিলে অনেকক্ষণ অনেক কথা বলল, যার মধ্যে অর্নিতা অফিসিয়াল কথাবার্তাই বেশি বলেছে। অফিসে আজকাল কি হচ্ছে, কেমন চলছে, এই সমস্ত কথা। রুমের একপাশেই কফি মেকার আছে, যেখান থেকে খুব সহজেই কফি বানানো যাবে। অর্নিতা এক কাপ কফি বানিয়ে নিল।
সকালের ধোয়া ওঠা এক কাপ কফি বড্ড প্রশান্তি দেয় তাকে। কফি নিয়ে বেকনিতে এসে বসে পড়ল অর্ণিতা। সকালের সূর্যস্নানের এই মুহূর্তটা তার কাছে খুব ভালো লাগে। সূর্যের দীপ্তময় তপ্ত হালকা যখন শরীরে তীর তীর করে ধীরগতিতে শরীরে প্রবেশ করে তখন খুব ভালো লাগে তার। সূর্য শুধু যে গ্রহ তা কিন্তু নয়, সূর্য এক আদর্শের প্রতীক। দীপ্তময় সূর্য শুধু যে আলো দেয় তা নয়, দেয় জ্বলন্ত অবস্থায় লক্ষ কোটি বছর টিকে থাকার উদাহরণ। অপর পাশে খুব সকালে এই শহরে হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে। খুব সকালে এই শহরে হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে। সূর্য ঢাকে মেঘের ফাঁকে। বৃষ্টি স্নানে নগর মাতে। ঘুম ভেঙে যায় হঠাৎ করে। নিদ্রাবিহীন আধার ঘরে। কোনো এক শ্রাবণে কোনো এক শ্রাবণে অমন অমন সকাল বেলা আধো স্বপন জাগরণে। অমন অমন সকাল বেলা আধো স্বপন জাগরণে তোমার কথা মনে পড়ে অন্য রকম শিহরণে। ব্যর্থতাতে থমকে থাকে, একটু দেখার তৃষ্ণা জাগে। কোনো এক শ্রাবণে কোনো এক শ্রাবণে গানের প্রলেপ শুনে চলেছে অন্য আরেকজন আজ ঠিক এই সময়ে। তার মুখে হাসির ঝলক। হোক দুষ্টু মিষ্টির এই সম্পর্ক নতুন করে। লুকোচুরি লুকোচুরি এই খেলায় কে যেতে যায়। প্রথম দেখার মেয়েটির ছবিগুলোকে খুব যত্ন করে না তুললেও এখন অনেকটা যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছে সে। আচ্ছা, যার ছবি সে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সে কি জানে? সে যখন জানবে তার পাশেই দাঁড়ানো মানুষটি তার প্রেমে মাতোয়ারা, তখন তখন কি সে তাকে দিবে তার হাতটি ধরার সুযোগ? নাকি হারিয়ে যাবে উড়ো প্রজাপতির মতো? ভাবনায় বিভোর সেই ব্যক্তিটি অ্যালবামে হাত বুলাতে লাগল। আজও সেই বন্দি মেয়েগুলোর সাথে দেখা করতে গিয়েছে অর্ণিতা। মেয়েগুলো তাকে দেখে যেন খুব খুশি হয়েছে। সবাই তাকে ঘিরে ধরেছে। অর্ণিতা প্রত্যেকের সঙ্গে কথা বলতে লাগল। ওদেরকে কিভাবে নিয়ে আসা হয়েছে, কি বলে আনা হয়েছে। অনেকেই তাদের পূর্বের ভুল বুঝতে পেরে কান্নাকাটি করতে লাগল। অর্ণিতা ওদের সবাইকে সান্ত্বনা দিল। ওরা পাচারকারীদের হাতে পড়েছে। ওদের নিয়ে কিছু হবে এমন কোন কিছুই সে তাদের কাছে প্রকাশ করেনি এখনো। বরং সবাইকে শক্ত ও সামর্থ্যবান কি করে হতে হবে তাই শেখাচ্ছে। কালকের মতো করে আবারও অর্ণিতা তাদের শেখাচ্ছে কিভাবে ক্যারাটে শিখতে হয়। প্রত্যেককে কালকের শিখানো সেই ট্রিক্সগুলোই সে আবারও করাতে লাগল। এই দিকে সিসিটিভির ফুটেজ ফুটে উঠেছে অর্ণিতার ক্যারাটে শিখানোর দৃশ্য। সেই সাথে মেয়েগুলোর হাস্যোজ্জ্বল মুখশ্রী। সবাইকে সেখান থেকে বের করে দিয়ে অর্ণিতা এগুলো শেখাচ্ছে। মেরিন্ডা যেন আরও বেশি রেগে গেল। এমনিতেই এত বছর অবধি কেউ তার উপর কথা বলতে পারেনি অর্ণিতার জন্য কাল সবাই তার সঙ্গে জোর দিয়ে কথা বলেছে। এত বড় সাহস! নতুন এই মেয়েটিকে তার কাছে মনে হচ্ছে খুব দুরন্ধর, রহস্যময়ী এক নারী সত্তা। না হলে এমনটা কি করে করতে পারে ও? মেরিন্ডা হেনজেলকে উদ্দেশ্যে করে, দেখেছ হেনজেল? মেয়েটার সাহস! হেনজেল এটা ও ঠিক করেনি। মেরিন্ডা আসতে না আসতে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলল। তোমরা ওকে আরও মাথায় তুলে ফেলেছ। কি দরকার ওকে এভাবে মেয়েগুলোর কাছে ছেড়ে দেওয়া? এখন এর সমাধান করবে কি করে? হেনজেল কিসের সমাধান? মেরিন্ডা আচ্ছা হেনজেল, তোমার বুদ্ধিশুদ্ধি কবে হবে বলতে পারো? হেনজেল, আমি আবার কি করলাম? মেরিন্ডা, এই যে মাথাটা কি একটু ও কাজে লাগাতে পারো না তুমি? তুমি কি কিছুই বুঝতে পারছো না? মেয়েগুলো যদি ওর মতো করে চলে, বা আমাদের ভয় না পায় তবে কি হবে জানো? জানো না? জানবে কি করে? হেনজেল মেরিন্ডার মুখের দিকে চেয়ে আছে। মেরিন্ডা, তুমি দেখেছ মেয়েগুলোর মধ্যে প্রথমে যে ভয়ভীতি ছিল এখন কি তা আছে? একদিনেই মেয়েগুলো ওর সাথে এতটা সাবলীল কি করে হয়ে গেল? ভেবে দেখেছ কিছু? হেজেল মেরিন্ডার কথা শুনতে লাগলো আর ভাবল সত্যিই তো। এই বিষয় তো সে ভেবে দেখেনি। মেরিন্ডা আবার বলতে লাগলো, হেনজেল, ওরা আমাদেরকে যদি ভয় না পায় তাহলে ওরা আমাদের পরোয়া করবে না। ওরা আমাদের হাতের বাইরে চলে যাবে। এভাবে চলতে দেওয়া যাবে না। ওই মেয়েটাকে আটকাও, না হয় এদেরকে আটকাও। দুপক্ষের এক পক্ষকে তটস্থ করো, না হলে সর্বনাশ হয়ে যাবে বলে দিচ্ছি। রাগে অগ্নিশর্মা মেরিন্ডা চলে গেল। মেরিন্ডা স্যার, আপনার জন্য নতুন একজন অতিথির আয়োজন করেছি। অপর পাশ থেকে, তাই নাকি? নতুন অতিথি দেখতে কেমন? মেরিন্ডা, আপনার পছন্দ হবার মতোই, খুব সুন্দরী। এক ঝাঁক কিশোরীর মাঝে তাকে পাবেন। খুব সুন্দরী।
অপর পাশে থাকা ব্যক্তি ভেরি গুড। তার দিকে যেন কোন শেয়াল কুকুরের নজর না পড়ে। সে আমার গুহায় বন্দি হবে। পাখি যেন না পালায়। মেরিন্ডা স্যার, পাখি তো পোষা পাখি। এ পাখি উড়ে যাবে না। অপর পাশে, তাহলে তো আরো ভালো। আমি তৈরি শিকার করার জন্য। নজর রাখো তার উপর। আমি তাকে চাই। বিশ্রীভাবে হেসে উঠল ব্যক্তিটি। মেরিন্ডার মুখেও মুচকি মুচকি হাসি। আড়াল থেকে মেরিন্ডা আর তার সেই বসের সব কথাই একজন রেকর্ড করে ফেলল তাদের অজান্তেই। বসো আর মেরিন্ডার কথায় এই বিষয়টা ক্লিয়ার যে বন্দি মেয়েগুলোকে পাচারের সময় চলে হয়ে এসেছে। তবে অন্য আরেকজনের কথা বলায় বুঝতে পারছে না আড়ালে থাকা ব্যক্তিটি কে সেই মেয়ে যাকে চোখে চোখে রাখতে বলা হয়েছে। ভাবতে ভাবতেই চমকে উঠল সে। এত সর্বনাশ করেছে। অন্তিম পর্ব 14। অপর পাশে, তাহলে তো আরো ভালো। আমি তৈরি শিকার করার জন্য। নজর রাখো তার উপর। আমি তাকে চাই। বিশ্রীভাবে হেসে উঠল ব্যক্তিটি। মেরিন্ডার মুখেও মুচকি মুচকি হাসি। আড়াল থেকে মেরিন্ডা আর তার সেই বসের সব কথাই একজন রেকর্ড করে ফেলল তাদের অজান্তেই। বসো আর মেরিন্ডার কথায় এই বিষয়টা ক্লিয়ার যে বন্দি মেয়েগুলোকে পাচারের সময় চলে হয়ে এসেছে। তবে অন্য আরেকজনের কথা বলায় বুঝতে পারছে না আড়ালে থাকা ব্যক্তিটি কে সেই মেয়ে যাকে চোখে চোখে রাখতে বলা হয়েছে। ভাবতে ভাবতেই চমকে উঠল সে। এত সর্বনাশ করেছে কার উপর তারা নজর দিয়েছে এখন? ওদের হয়ে এখন অর্নিতা আর নতুন মেয়েগুলোও আছে। কোনোভাবে যদি অর্নিতার কোন ক্ষতি করে ওরা, অর্নিতার পরিচয় জানলে তো ওরা ওকে কোনোভাবেই ছাড়বে না। ভাবতেই মাথা ঘুরে যাচ্ছে তার। অর্নিতার সামনে অনেক বিপদ। যে করেই হোক ওকে এগুলো থেকে আগলে রাখতে হবে। অন্ধকার একটি রুম। পিটপিট করে চোখ খুলেই নিজেকে হাত বাঁধা অবস্থায় পেয়ে যায় অর্নিতা। চোখ খুলতে কষ্ট হচ্ছে তার। বন্ধ হয়ে আসছে চোখ দুটো তার। চোখ দুটির সাথে যেন তীব্র যুদ্ধ করতে হচ্ছে তাকে। অনেক কষ্ট করে চোখ দুটো খুলে আশেপাশে ভালো করে চেয়ে দেখে বুঝার চেষ্টা করল কোথায় এখন সে। উঠতে চেষ্টা করেও ব্যর্থ হয়ে পড়ে গেল সে। মুখ থুবড়ে ফ্লোরে পড়ে গেল। হাত দুটো পিছন থেকে বেঁধে দেওয়া। নড়াচড়া করেও যেন সে ব্যর্থ। পা দুটো নাড়িয়ে এপাশ থেকে ওপাশ করতেই চমকে গেল সে। নরম কি যেন ঠেকল তার পায়ে। অর্নিতা পাটিকে আবার নাড়িয়ে তুলল। এবারও মনে হলো নরম কিছু আছে, তবে ওটা একটা হাত। জুতো খুলো অবস্থায় তাই পায়ে স্পর্শ করে পুরোপুরি বুঝতে পেরেছে সে। অর্নিতা বুঝতে পারছে না কি করে কি হয়ে গেল এসব। সে তো ক্লাবে গিয়েছিল। ওখানে তাদের সঙ্গে কথা বলতে বলতে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল সে। এর মাঝে কিছুই তার খাওয়া হয়নি, তবে কি কোল্ড ড্রিঙ্কসে কিছু মিশিয়ে খাইয়েছে? আর কিছুই ভাবতে পারছে না, মাথাটা ঘুরে উঠছে। চোখগুলো ঝাপসা হয়ে এসেছে। অর্নিতা বুঝতে পারল এগুলো এনেস্থেসিয়ার প্রভাব। বান্দিদের মুক্ত করতে এসে অর্নিতা নিজেই বান্দিদের কাতারে পড়ে গেল। ভাবতে ভাবতেই অর্নিতা শুনতে পেল কিছু পায়ের শব্দ। শব্দগুলো এগিয়ে আসছে ক্রমশ তার কাছে। খট করেই শব্দ হলো দরজায়। প্রবেশ করল কিছু পুরুষ। অর্নিতা তাদের ভিতরে আসা দেখেই চোখ বন্ধ করে ফেলল। হালকা চোখ খুলে দেখে বুঝতে পারছে তার পায়ের কাছে পড়ে থাকা মেয়েগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। একটি মেয়ে মুখবাঁধা অবস্থায় ব্যর্থভাবে আর্তনাদ করে উঠল, মুখ দিয়ে তার বোবা শব্দ ছাড়া স্পষ্ট কিছুই বের হলো না। তীব্র বাঁচার আকুতি। সবগুলো মেয়েকে একে একে নিয়ে যাওয়া হচ্ছে। অর্নিতা চোখগুলোকে কুঁচকে বন্ধ করে রেখেছে। উঠিয়ে নিয়ে যাওয়া মেয়েদের মধ্যে অনেকেই অজ্ঞান অবস্থায়। অর্নিতাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যারা তাকে নিয়ে যাচ্ছে তারা তাদের নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। অর্নিতাকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোথাও। এইদিকে দিহান অর্নিতার কাছে ফোন করছে বারবার। অর্নিতার সামনে বিপদ অনেক। সে থিনচিনফু থেকে শুনেছে মেরিন্ডা নাকি তাদের বসকে অর্নিতার সম্পর্কে বলেছে। অথচ তারা দিহানকে এই বিষয়ে একবারও জানালো না কিছুই। দিহান তাদের সঙ্গে কথা বলে যা শুনল তা বুঝল তারা অর্নিতাকে সেই বসের কাছে তুলে দিবে। দিহান দিশেহারা হয়ে গেছে কিভাবে অর্নিতাকে ওদের কাছ থেকে মুক্ত করবে। অর্নিতাকে একটি বিরাট বড় প্যালেসে নিয়ে আসা হয়েছে। প্যালেসের একটি বেডরুমে নিয়ে তাকে রাখা হয়েছে। অর্নিতাকে রেখে লোকগুলো বাহিরে চলে গেল। ভিতরে প্রবেশ করল একজন মধ্যবয়স্ক পুরুষ। সঙ্গে আরও কিছু লোক। অর্নিতার সামনে এসে দাঁড়িয়েছে সে। লোকটি বাহ!
এতদিন সিনেমায় দেখতাম প্রতিশোধ নিতে কেউ আসে তার শত্রুর কাছে। আজ তা নিজের চোখেই দেখলাম। তবে আমার শত্রু যে একজন 24 বছরের যুবতী তা আমি বুঝতে পারিনি। এমন সুন্দরীকে কি করি বলতে পারো? মারতে ইচ্ছে করছে না। এক কাজ করি, সারা জীবনের মতো তোমাকে আমি আমার করে ফেলি, কি বলো? লোকটি অর্ণিতার গায়ে হাত দিল এবং লোকগুলো ও সাথে সাথে অর্ণিতার কাছে যে তার হাত পা বেঁধে ফেলল। ঠিক তখনই ঘরে প্রবেশ করল কিছু লোক, গলায় আইডি কার্ড আর হাতে বন্দুক। তাদের শরীরে বাংলাদেশের সামরিক বাহিনীর পোশাক। সেই লোকগুলোর মধ্য থেকে বেরিয়ে এলো অরূপ। অর্ণিতা উঠে গিয়েছে সাথে সাথে। পাচারকারীদের সেই বশমানি জানে আলম যেন অবাকের উপর অবাক হচ্ছে। অর্ণিতার সঙ্গে দাঁড়ানো লোকগুলো একে একে নিজেদের ছদ্মবেশের সবকিছু খুলে ফেলল। জানে আলম ওদের দিকে তাকিয়ে পুরোপুরি স্তব্ধ। এসব কি? তারা মাথার উপর দিয়ে সব যাচ্ছে। অরূপ জানে আলম চৌধুরী ভুল আলী আকরাম, দুবাইয়ের নামকরা একজন ব্যবসায়ী। ব্যবসায়ীর আড়ালে দেহ ব্যবসা আর মাদক দ্রব্যের বিরাট বড় মাফিয়া। এত বছর লোকচক্ষুর আড়ালে থাকলেও এখন আর পারেননি থাকতে। জানে আলম পিস্তল নিয়ে গুলি করার আগেই অর্ণিতা তার বুকে গুলি করে দিল। অরূপ সহ সবাই অর্ণিতার কাজে পুরোপুরি বোকা বনে গেল। অরূপ, অর্ণিতা কি করলে এটা? অর্ণিতা চুপচাপ দাঁড়িয়ে আছে যেন সে কোন ভুল কিছুই করেনি। নিচ থেকে সবাই চিৎকার করে বলে উঠল, বোম ব্লাস্ট হবে। বোম চালিয়ে রেখেছে। যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে। অর্ণিতা, সবাই যে যার মতো নিচে চলে যান। স্টাফ ম্যাডাম, তাহলে আপনারা কখন বের হবেন? অর্ণিতা, আমাদের চিন্তা না করে আপনারা নিরাপদে বেরিয়ে যান। স্টাফ ম্যাডাম, একে কি করব? অর্ণিতা, আমরা দেখছি। স্টাফরা সবাই বেরিয়ে পড়েছে যে যার মতো। অর্ণিতা জানে আলমের সামনে গিয়ে দাঁড়ালো। জানে আলম কাতরিয়ে যাচ্ছে। অর্ণিতা আরও একটি গুলি করল তার শরীরে। অর্ণিতা, আগের গুলি আমার বাবাকে নির্দয়ভাবে হত্যা করার জন্য। এখন যেটা করলাম সেটা আমার মাকে গণধর্ষণ করে নির্বিচারে হত্যা করার জন্য। কি জানি বলেছিলি প্রতিশোধ? তাহলে শুন, আরব্য বেদুইনরা জানের বদল জান দিত, আজ আমিও তাই করলাম। হয়তো এখানে তুই একা একজন। সমস্যা নেই, তোকে দিয়েই আমি আমার সব 16 কলা পূর্ণ করব। দেখতে থাক বলেই অর্ণিতা দিহানকে ইশারা করল বোমটা সামনে আনতে। অর্ণিতার হাতে দিতেই অর্ণিতা তা জানে আলমের সামনে রাখল। ঘড়ির কাঁটায় তখন টিকটিক করছে হাতে মাত্র 50 সেকেন্ড। অর্ণিতা একটা হাসি দিয়েই অরূপ আর দিহানকে নিয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়ল। দৌড়ে বেরিয়ে পড়ল তিনজন রাস্তায়। ভূমি কাঁপিয়ে যেন ভূমিকম্প হলো চারপাশে। একটা ব্লাস্টে পুরো ওই অঞ্চল কাঁপিয়ে তুলল। কেউ জানল না জানে আলমের কি হলো। কেউ বুঝতেই পারল না কি করে একজন মেয়ে তার বাবা-মার হত্যাকারীকে নিজের হাতে খুন করল। অর্ণিতার আর্তচিৎকারে কেঁপে উঠল আফসারি বাড়ি। 5 মাসের অন্তাসতা সে। ঘুম ঘুম চোখে উঠে বসল সে। চিৎকার শুনে ঘরের ভিতর প্রবেশ করলেন জাহিদ আফসারি। তিনি এখন রিটায়ার্ড পারসন, ঘরেই থাকেন এখন। অর্ণিতার মামনি রান্নাঘর থেকে ঘাম মুছে দৌড়ে চলে এলেন দেখতে তাকে। এসেই অর্ণিতার সামনে বসে পড়লেন। অর্ণিতাকে ধরে খাটের উপর বালিশগুলো উঁচু করে বসিয়ে দিলেন তার বাবা। মামনি, এখনো সেই আজেবাজে স্বপ্ন দেখিস? অর্ণিতা, বারবার সেই স্বপ্নগুলো চোখে ভাসে। মামনি, এইসব দেখা যে তোর কবে বন্ধ হবে? শোন, তোর শরীরটা খুব ফুরবল, এভাবে চললে এইসব আজেবাজে স্বপ্নই দেখে যাবি। শরীরের উন্নতি কিছুই হবে না। দেখি পানি খাতো। আজই জামাই আসুক বাড়িতে। খাওয়ায় দাওয়ায় কোন খেয়াল রাখিস না তুই, সব বলে দিব। অর্ণিতার মুখে হাসি হেসে বলে উঠল, বলে দিও তোমার জামাইকে। আমি কি কাউকে ভয় পাই? বাবা, তোমার মেয়ে কি কাউকে ভয় পায় বলো? বাবা, না, আমার মেয়ে কাউকে ভয় পায় না। সব দিক থেকে সে এগিয়ে। মামনি চলে গেলেন তার কাজে। ক্লান্ত শরীরে বাসায় প্রবেশ করেছে অরূপ। অফিসের এমডি সে। একের পর এক বিপদ ছেলের উপর দিয়ে যাচ্ছে ভেবে অরূপের বাবা মা তাকে তার গোয়েন্দাগিরির পেশা ছাড়তে বাধ্য করেছে। প্রথমে পাই গুলি, এরপর দুবাইয়ের আলোচিত বোম ব্লাস্ট। লোক সমাজে প্রশংসিত হলেও জীবন নিয়ে টানাটানি। অরূপও বাধ্য হয়ে তার পেশা ছেড়ে বাবার প্রতিষ্ঠানের কাজে মন দিয়ে দিল। ঘরটা কেমন খালি খালি লাগছে। সহধর্মিণী যখন পাশে থাকে না তখন পুরুষ হৃদয় নাকি একাকিত্বে ভোগে।
এতক্ষণে যদি অর্ণিতা ঘরে থাকত তার উঁচু পেট নিয়েই সে অরূপকে শরবত বানিয়ে দেওয়ার জন্য কাজের মেয়েকে 10 বার ডাকত। অরূপকে টাওয়াল ধরিয়ে দিত ফ্রেশ হয়ে আসার জন্য। কিছুক্ষণ রেস্ট নিয়ে হালকা কিছু খেয়ে তৈরি হলো সে। অরূপের মা কোথায় যাচ্ছিস? অরূপ অর্ণিতাদের বাসায়। আসতে একটু দেরি হবে। অরূপের মায়ের মুখে মুচকি মুচকি হাসি। দুবাই থেকে আসার পর অরূপ তাকে পাগল করে ফেলেছিল অর্ণিতাকে বিয়ে করবে বলে। অরূপের কথা শুনে বিয়ের প্রস্তাব পাঠান অর্ণিতাদের বাড়িতে। অর্ণিতার বাবাও খুশি হন এতে। অর্ণিতা প্রথমে রাজি না হলেও পরে তার বাবা জাহিদ আফসারি ও অরূপের পাগলামো দেখে রাজি হয়ে যায়। অর্ণিতাকে জড়িয়ে ধরে বসে আছে অরূপ। প্রচণ্ড ভালোলাগা কাজ করছে দুজনের। অর্ণিতার শ্বেতশুভ্র হাত জোড়ায় অরূপ চুমু দিয়ে দিচ্ছে। গালেও চুমু দিয়ে আবার জড়িয়ে ধরল। অর্ণিতাও পরম আবেশে জড়িয়ে আছে স্বামীর সঙ্গে। বিয়ের 1.5 বছরের সময় এসে দুজনে শুনতে পেল খুশির খবর। অরূপ তো নাচরবান্দা, কোনোভাবেই স্ত্রীকে কোথাও যেতে দিবে না সে। চাকরি থেকে রেসিগনেশন লেটার নিতে না বললেও কড়া ভাবে বলেছে ছুটি নিয়ে নিতে কয়েকদিন পরপর। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ঠিকমতো আসতেও পারে না বেচারি। 2 দিনের মধ্যেই অরূপ এসে পড়ে তাকে নিয়ে যেতে এখনো এসেছে, তবে এবার নাকি তার সঙ্গেই এখানে থাকবে। অরূপ অর্ণিতার কপালে চুমু দিয়ে। শাস্তি আছে। অর্ণিতা চোখ কুঁচকে, কি শাস্তি? অরূপ ফোন না ধরার শাস্তি। অর্ণিতা আমি ঘুমিয়েছিলাম। অরূপ পরে সময় করে ফোন করতে পারতে। অর্ণিতা শরীর ভালো ছিল না। অরূপ বেশি খারাপ ছিল? অর্ণিতা না। অরূপ ধৈর্য ধরো। এই তো আর কয়েক মাস, তারপর আমাদের মাঝে আমাদের বিশেষ অতিথি আসবে কেমন। অর্ণিতা অরূপের বুকে মাথা দিয়ে বসে আছে। ভীষণ ভালো লাগছে তার এই বুকে মাথা রেখে। উড়োচিঠির মালিক যে তার প্রিয়তম। বৈধ সম্পর্কের বন্ধন। এক আত্মায় দুজন। যাক না সময় এইভাবে। দুজন রবে দুজনাতে। তামান্না। সমাপ্ত।